যেগুলো আছে 1, 4, 5, 6 এবং 7। তাহলে আমরা 7 নম্বরটা দিয়ে শুরু করব। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্ন পড়ার পরে আমরা 3 থেকে 4 সেকেন্ড টাইম দেব। আপনারা এমনিতেও রেসপন্স করতে পারেন অথবা মেসেজ লিখতে পারেন। অনেক আছে যারা রেসপন্স করতে চান না, তারা মেসেজ লিখলে আমি ওখান থেকে দেখে নেব কি অ্যান্সার করতেছে। পুরো অ্যান্সার লেখা দরকার নেই, জাস্ট অপশনটা লিখলে হবে। 1, 2, 3, 4 বা 5 নম্বর অপশন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, a 25-year-old male presents with exertional dyspnea, mild chest discomfort, and occasional palpitations. He reports no prior history of heart disease. On examination, a fixed splitting of second heart sound and a systolic murmur are heard. What is the most likely diagnosis? Answer কি হবে? ASD. ASD. আচ্ছা, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে কোন ধরনের বান্ডিল ব্রাঞ্চ ব্লক থাকতে পারে? Right bundle of block. Right bundle branch block. রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক থাকতে পারে। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টের মধ্যে কমন কোনটা? প্রিমাম আর হচ্ছে সেকেন্ডাম। Kingdom. Second bundle. সেকেন্ডাম। ইসিজিতে আমরা কি দেখে আলাদা করতে পারি? তাহলে আরএস দিয়ে মনে রাখতে পারেন, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন ইন সেকেন্ডাম। রাইট অ্যাক্সিসটা হচ্ছে হ্যাঁ সেকেন্ডামে, লেফট অ্যাক্সিসটা প্রাইমামে। ওকে, তাহলে এসডি থেকে এর বেশি কিছু লাগবে না। A 30-year-old man with no prior cardiac history presents with fatigue and exercise intolerance. He is noted to have a loud hollow systolic murmur at the left lower sternal border. What is the most likely diagnosis? ASD. ASD. ASD তো অপশনই নাই। কি বললেন? VSD. ESD। hollow systolic বা প্যানসিস্টোলিক মারমার একই কথা। তাহলে প্যানসিস্টোলিক মারমারের কজ কি কি আছে? VSD, MR আর হচ্ছে TR। TRP. তাহলে মাইটাল রিগাজিটেশন, ট্রাইকাসপিড রিগাজিটেশন এন্ড ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মাইটাল রিগাজিটেশন, একটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। মাইটাল রিগাজিটেশন কেন না? রিগাজেশন হচ্ছে এক্সিলাতে রেডিয়েট করবে আর কি। তাহলে মাইটাল রিগাজিটেশন সাইট হচ্ছে মাইটাল এরিয়াতে, সাথে এক্সিলাতে থাকবে। ওকে, next question. A 20-year-old male presents with complaints of headache, dizziness, and claudication during physical activity. Blood pressure is higher in the upper limbs compared to the lower limbs. The femoral pulses are weak. He reports no significant past medical history, but mentions that his father had a history of high blood pressure at a young age. কর্পোরেশন ব্যবহারটা কোয়ার্কটেশন অফ অ্যাওর্টার সাথে আমরা বলছিলাম কিছু অ্যাসোসিয়েশন থাকে। কোন কনজেনিটাল ডিজিজে এটা অ্যাসোসিয়েট থাকতে পারে? টার্নার সিনড্রোমে থাকে, বেরি অ্যানিউরিজমের ক্ষেত্রে থাকে, আর আরেকটা হচ্ছে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভের ক্ষেত্রে থাকে। বাইকাসপিড অ্যাওর্টিক ভালভের ক্ষেত্রে থাকতে পারে। আর সেকেন্ডারি কজের মধ্যে একটা বলছিলাম আমি ইম্পর্টেন্ট, কোন ধরনের ভাস্কুলাইটিস হতে পারে? ট্রমা আছে আর হচ্ছে টাকাসুকো আর্টারাইটিস আছে। টাকাসুস আর্টারাইটিস। ওকে, ইনভেস্টিগেশন কি করব? একটা এক্স-রে করা হবে, এক্স-রে ইকো আর ইকো করা হবে। আচ্ছা, কোয়ার্কটেশনের ক্ষেত্রে কিন্তু ইকো না, কোয়ার্কটেশনের হচ্ছে এমআরআই এর ইনভেস্টিগেশন অফ চয়েস। এমআরআই হ্যাঁ ইনভেস্টিগেশন অফ চয়েস আর চেস্ট এক্স-রে। এটা একটু ডিফারেন্ট মনে রাখতে হবে, এমআরআই। Which of the following drugs is contraindicated in ASOCM due to risk of worsening obstruction? নাইট্রেট। নাইট্রেট। তাহলে এটা অপশনে একটা ভুল ছিল, আগের পরীক্ষায় অপশন ডিঅক্সিন দিয়েছিল, ওইটাও রাইট অ্যান্সার, পরে চেঞ্জ করা হয়েছে। তাহলে ভ্যাসোডাইলেটর এবং আইনোট্রপ হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ ASOCM। ভ্যাসোডাইলেটর মধ্যে আছে নাইট্রেটস আছে, হাইড্রোলাজিন আছে, তারপর এসি ইনহিবিটর আর এসি ইনহিবিটর বা এআরবি আছে। ব্লকার যদি সেগুলো হয়। তারপর হচ্ছে ডিগক্সিন, এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। এরপর আসি, আচ্ছা ASOCM এর মোস্ট কমন মিউটেশন হয় কোন প্রোটিনে? বিটা মায়োসিন হেভি চেইন। বিটা মায়োসিন হেভি চেইন মিউটেশন। A 55-year-old woman presents with chest pain, shortness of breath,
and sweating after receiving distressing news. ECG shows ST segment elevation in the anterior leads. Troponin mildly elevated. Coronary angiography reveals normal coronary artery. টাকাটসুবো কার্ডিওমায়োপ্যাথি। টাকাটুসুবো আর কার্ডিওমায়োপ্যাথি। কার্ডিওমায়োপ্যাথি। তাহলে এটা ফিমেল পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়। এমআই লাইক প্রেজেন্টেশন নিয়ে আসে। ইউজুয়ালি পেশেন্টটা একটা সাইকোলজিক্যালি স্ট্রেস বা পেশেন্টটা যদি কোনো ডিস্ট্রেসিং অফ নিউজ থাকে, অ্যাংজাইটি থাকে, এগুলোর পরে বেশি হয় আরো। ইমোশনাল কোনো স্ট্রেস হলে এটা হওয়ার রিস্ক বেশি। এমআই থেকে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে এখানে ট্রোপোনিন খুব বেশি বাড়ে না, আর অ্যানজিওগ্রাফি করলে করোনারি ভিজুয়ালগুলো নরমাল থাকবে অথবা খুবই মাইল্ড চেঞ্জ থাকতে পারে। তাহলে এটা যদি এমআই সিনারিও হতো তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রোপোনিনটা একটু বেশি থাকতো এবং করোনারি অ্যানজিওগ্রাফি করলে আমরা করোনারি আর্টারিতে চেঞ্জ পাইতাম। What type of pulse is commonly seen in patients with জার্কি পালস। jerky pulse? Collapsing pulse কোনটাতে পাওয়া যায়? অ্যাওর্টিক রিগার্জিটেশন। রিগার্জিটেশন। তাহলে অনেকগুলোতে পাওয়া যেতে পারে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন। আর্টিক রিগার্জিটেশন। পালসাস অল্টারেন্স কোথায় পাওয়া যায়? Heart হার্ট failure. ফেলিওর। ফেলারে লেফট ভেন্ট্রিকুলার ফেইলার। ইলেকট্রিক্যাল অল্টারেন্স কোথায় পাওয়া যায়? এই পেরিকার্ডিয়াল পেরিকার্ডিয়াল এফিউশন। ইনফিউশন, কার্ডিয়াক টেম্পোনেন্ট। এক্সেলেন্ট। পেরিকার্ডিয়াল এফিউশন, কার্ডিয়াক টেম্পোনেন্ট। উইক পালস তো যেকোনো জায়গায় পাওয়া যায়। পালসাস প্যারাডক্সাস এটা অনেক জায়গায় পাওয়া যেতে পারে, তো ইম্পর্টেন্ট না। What is the first line pharmacological treatment for HCM to relieve symptoms? বিটা ব্লকার্স। বিটা ব্লকার্স। বিটা ব্লকারস হবে এটা ভাইয়া। তাহলে বাকিগুলো তো সবই তো কন্ট্রাইন্ডিকেটেড এইসমে। জি। Okay. A 22-year-old female presents with a history of palpitations and fatigue that have progressively worsened over the last few months. On examination, a continuous murmur is heard at the left upper external border. There is no history of cyanosis, but the patient reports mild exertional dyspnea. What is the most likely diagnosis? পিডিএ। Patent ductus arteriosus. So, PDA থেকে কি পরে cyanosis ডেভেলপ করতে পারে? হ্যাঁ করতে পারে আর কি। আইসেলমেঞ্জার সিনড্রোম। আইসেলমেঞ্জার যখন হবে তখন করবে। PDA এর সাথে আর কোন কোন কন্ডিশনে পাওয়া যেতে পারে? মানে আইসোলেশন সিনাস হামবে। এএসডি তে পাওয়া যেতে পারে, ভিএসডি তে পাওয়া যেতে পারে। তাহলে এএসডি, ভিএসডি এন্ড পেটেন্ট ডাক্টাস আর্ট্রিসাস এগুলোতে আইসেলমেঞ্জার সিনড্রোম ডেভেলপ করতে পারে। কখন বলবো যে পেশেন্টটা আইসেলমেঞ্জার সিনড্রোম ডেভেলপ করছে? Right to left রাইট hand. টু লেফট শান যখন হবে। রাইট টু লেফট হ্যান্ড। এক্সেলেন্ট। ক্লিনিক্যালি কি পাবো আমরা আইসেলমেঞ্জার সিনড্রোম? সাইনাসিস ক্লাবিং। Cyanosis পাবো। সাইনাসিস ক্লাবিং Clubbing পাবো। পাবো। ক্লাবিং, এবং আগে থেকে যদি কোনো মারমার থেকে থাকে সেটা ডিমিনিশড হবে বা অ্যাবসেন্ট হয়ে যাবে। ওকে। A 30-year-old male presents with chest pain, dyspnea on exertion, and occasional syncope. He has a family history of sudden cardiac death in a relative. On physical examination, a systolic murmur is heard based at the left external border. ECG shows left ventricular hypertrophy. Diagnosis কি হবে? হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি এইচওসিএম। Hypertrophic obstructive cardiomyopathy. তাহলে ইয়ং পেশেন্টের চেস্ট পেন আছে, এক্সেশনাল ডিসনিয়া আছে, অকেশনাল সিনকোপ আছে, একটা অ্যাওর্টিক স্টোনোসিস লাইক প্রেজেন্টেশন, সাথে ফ্যামিলি স্ট্রেস অফ সাডেন কার্ডিয়াক ডেথ, একটা কি আছে সিস্টোলিক মারমার আছে। Diagnosis hypertrophic obstructive cardiomyopathy. What is the most appropriate investigation to confirm the diagnosis of HCM? এটা ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রাম। তাহলে এই প্রশ্নটা কিন্তু সহজ প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কমনলি আসে এটা। A 22-year-old female presents with a history of palpitations and fatigue that have progressively worsened over the last few months. On examination, a continuous murmur is heard at the left upper external border, no history of cyanosis, but the patient reveals mild exertional dyspnea. আচ্ছা, এটা রিপিট হয়েছে মনে হয়। ডায়াগনোসিস কি হবে? PDA. পিডিএ। PDA. A 25-year-old, কি ব্যাপারে একই প্রশ্ন বারবার আসতেছে? এটা তো রিপিট প্রশ্ন। A 20-year-old male অলসো presents with, রিপিট। এটাও রিপিট ভাইয়া। এটা কি রিপিট হয়েছে? এটাও রিপিট। কোশ্চেন রিপিট হওয়ার কারণ সেটা চেক করতে হবে। আচ্ছা, a 35-year-old woman with unprovoked DVT develops acute hemiparesis.
CT scan shows right cerebral infarction. Which investigation is most appropriate to confirm the suspected diagnosis? Ultraviolet. ট্রান্স এটা আচ্ছা, এই ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি উইথ বালবাল কন্ট্রাস্ট স্টাডি না? এক্সেলেন্ট। তাহলে ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি উইথ বাবল কন্ট্রাস্ট। বাবল কন্ট্রাস্ট স্টাডি। জি। এটা মানে করে কি দেখবো আমরা? উই আচ্ছা, এটাতে পেশেন্টের ইয়ে আছে নাকি ওই যে ASDB আছে? এক্সেলেন্ট, কিন্তু এসডিপিএসডি না, আপনার কাছে আছে। আচ্ছা, পেশেন্টের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডিভিটি আছে, আর একটা হচ্ছে অ্যাকিউট হেমিপ্যারাসিস আছে, মানে পেশেন্টের স্ট্রোক হয়েছে। এবং এটা কি কারণ হয়েছে? মোস্ট লাইকলি একটা এম্বোলাস থেকে। আচ্ছা, ডিভিটি হয় আমাদের কোথায়? ভেনাস সিস্টেমে, তাই তো? ডিপ ভেনাস থ্রম্বোসিস। এইখান থেকে যদি থ্রম্বোসিসটা ছুটে একটা এম্বোলাস ফর্মেশন হয়, তাহলে ভেনাস সার্কুলেশনের মাধ্যমে এম্বোলাসটা কোথায় যাবে? হার্টের রাইট পার্ট আর লেফট পার্টে? রাইট পার্টে যাবে ভাইয়া। হয়ে রাইট। যাবে। তাহলে রাইট অ্যাট্রামে আসবে ফার্স্টে ভেনাস সিস্টেম থেকে, তারপর রাইট ভেন্ট্রিকল, পালমোনারি আর্টারি। পালমোনারি সার্কুলেশন যাওয়ার পরে এই থ্রোম্বাস বা এম্বোলিজম যেটা বলি, এম্বোলাস, এটা এখানে আসে আটকায় যায়। তাহলে পালমোনারি ভেসেলে যদি এটা আটকায় যায়, তাহলে এটা কি লেফট অ্যাট্রাম বা লেফট ভেন্ট্রিকলে যাইতে পারবে? না, না ভাইয়া। লেফট অ্যাট্রিয়াম বা লেফট ভেন্ট্রিকলে যদি যাইতে না পারে, তাহলে এটা সিস্টেমিক সার্কুলেশন যাবে না, স্ট্রোক হবে না। এটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, জি বুঝতে ভাইয়া। পারছি। তাহলে লেফট অ্যাট্রিয়ামে যাওয়ার জন্য তার মাঝখানে একটা ওপেনিং লাগবে বা একটা শান্ট লাগবে। হুম। তাহলে যদি ESD রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে যদি একটা ওপেনিং থাকে, তাহলে সহজেই অ্যাম্বুলেন্সটা কি করবে? রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে চলে যাবে, এরপর লেফট ভেন্ট্রিকল, ASD হবে। তারপর হচ্ছে অ্যাওর্টা থেকে আমাদের ক্যারোটিড আর্টারি, দেন হচ্ছে সেটা সেরেব্রাল সার্কুলেশনকে স্টপ করতে পারে। তাহলে কোনো পেশেন্টের যদি রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে ওপেনিং থাকে, তাহলে সেক্ষেত্রে ডিভিটি থেকে এরকম স্ট্রোক হইতে পারে। আদারওয়াইজ ডিভিটি থেকে স্ট্রোক না হয় পালমোনারি এম্বোলিজম হয়। এম্বোলিজম। তাহলে ডিভিটি পেশেন্টে যদি আমরা দেখি স্ট্রোক করছে, তাহলে চিন্তা করতে হবে তাদের রাইট অ্যাট্রাম এবং লেফট অ্যাট্রামের মাঝখানে কোনো ওপেনিং আছে কিনা। এটা মোস্ট কমনলি হচ্ছে পেটেন্ট ফোরামিন ওভালির ক্ষেত্রে বেশি হয়, অথবা এসডি ক্ষেত্রে হইতে পারে। কমন বেশি হচ্ছে পেটেন্ট ফোরামিন ওভালি। এই পেটেন্ট ফোরামিন ওভালি দেখার জন্য বেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে ট্রান্স ইসোফেজিয়াল ইকো উইথ বাবল কন্ট্রাস্ট স্টাডি। ট্রান্স থোরাসিক ইকো করলে অনেক সময় ওপেনিংগুলো ভালো বোঝা যায় না। তাহলে এরকম যদি কোনো একটা সিনারিও দেখেন যে পেশেন্টের ডিভিটি আছে বা ইনলেটার লেগ সোয়েলিং আছে, পেশেন্টটা স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করছে, তাহলে নেক্সট ইনভেস্টিগেশন হবে ট্রান্স ইসোফেজিয়াল ইকো উইথ বাবল কন্ট্রাস্ট স্টাডি। মোস্ট কমন কজ কি বললাম? প্যাটার্ন ASD ফোরামিন ওভালি। পেটেন্ট ফোরামেন ওভালি। আর এ না হলে এএসডি। এই প্রশ্নটা এর আগে এফসিএস পরীক্ষা আসছিল। অনেকে কি করে, এখানে অপশনগুলো দেয় সাধারণত কনফিউজিং করার জন্য। একটা দেবী হচ্ছে ডপলার আল্ট্রাসাউন্ড অফ লোয়ার লিম, তারপরে সিটি স্ক্যান এখানে করে ফেলছে, তাহলে সিটি অ্যানজিওগ্রাফি, ডি ডাইমার। তাহলে সবগুলো অপশন দেখলে মনে হবে যে সবগুলো কারেক্ট। ডিভিটি আছে কনফার্ম করবো কিনা, সিটি অ্যানজিওগ্রাফি করবো কিনা। তাহলে এখানে মেইন প্যাথোলজি হচ্ছে আন্ডারলাইন কোনো হার্ট ডিজ আছে কিনা সেটা এক্সক্লুড করা। তাহলে ইনভেস্টিগেশন হবে ট্রান্সফিজিয়াল ইকো উইথ বাবল কন্ট্রাস্ট স্টাডি। কোনো কনফিউশন আছে এটাতে? না ভাইয়া। না ভাইয়া। ওকে। এই প্রশ্নটা কিন্তু এর আগে এফসিএস আসছে, আর এমআরসিপির জন্য খুবই কমন প্রশ্ন এটা। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট ফর ইউজামিক পেরিকার্ডাইটিস? Dialysis. Dialysis. A 55-year-old woman presents with progressive fatigue, leg swelling, and shortness of breath. She has a history of viral pericarditis 10 years ago. On examination, her JVP is distended. She has a palpable liver rash, and a pericardial knock is heard on auscultation. What is the most likely diagnosis? তাহলে পেশেন্টের একটা হিস্ট্রি আছে, আগে পেরিকার্ডিটিস ছিল, এখন রাইট সাইডের হার্ট ফেলিয়ার প্রেজেন্ট করছে। Chronic obstructive ক্রনিক pericarditis. কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস সিসিপি। তাহলে পেশেন্টের লেগ সোয়েলিং, তারপর হচ্ছে ফ্যাটিক আছে, জেভিপি রেস্ট, এগুলো ইন্ডিকেট করে রাইট সাইডে হার্ট ফেলার, সাথে পালপেবল লিভার আছে, তারপর হচ্ছে পেরিকার্ডিয়াল নক, সবগুলোই সিসিপি ফিচার। A 60-year-old man with a history of tuberculosis presents with increasing fatigue, lower limb edema, and abdominal distension. On examination, he has raised JVP. Echocardiogram shows a thickened pericardium. Which of the following is the most likely finding on his physical examination?
Pericardial Pericardial. knock. পেরিকার্ডিয়াল নক। পেরিকার্ডিয়াল নক বা লাউড থার্ড হার্ট সাউন্ড, এটা হচ্ছে আমরা সিসিপিতে পাইতে পারি। আচ্ছা, কয়েকজন অ্যান্সার করছে পেরিকার্ডিয়াল ফ্রিকশন লাভ। কোথায় পাই এটা আমরা? Acute, Pericardial. পেরিকার্ডিয়াল পাবো। পেরিকার্ডিয়াল ফ্রিকশন লাভ এটা আমরা অ্যাকিউট পেরিকার্ডিটিসে পাবো, এটা ক্রনিকে না। ক্রনিকের ক্ষেত্রে আমরা পাবো পেরিকার্ডিয়াল নক। মাফলড হার্ট সাউন্ড কোথায় পাওয়া যায়? কার্ডিক টেম্পোনেন্ট। Cardiac tamponade. মানে কার্ডিয়াক টেম্পোনেট বা পেরিকার্ডিয়াল ইফিউশন, এগুলো কমন। এরপরে S3 ক্যালপ, Heart failure. Heart failure. হার্ট ফেলার। Pregnancy, yeah. That's প্যাথোলজিক্যালের মধ্যে হার্ট ফেলারটা বেশি heart failure. ইম্পর্টেন্ট। Which of the following investigations is most likely to confirm the diagnosis? A 62-year-old man presents with progressive shortness of breath and swelling in his legs. He has a history of chronic pericarditis. On examination, he has an elevated JVP and pericardial knock. তাহলে Chest CCP X-ray. Echocardiography. Chest X-ray. echocardiography। আচ্ছা, এটা কয়েকজন রং অ্যান্সার করছে, সিটি স্ক্যান অফ চেস্ট করছেন। সিটি স্ক্যান আমরা করি কিন্তু কনফার্ম ইট হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। Which of the following is most likely diagnosis? A 60-year-old woman with a history of lung cancer presents with increasing shortness of breath, chest discomfort, and swelling in her legs. On examination, JVP raised, muffled heart sound, blood pressure low, and she is tachypneic. কার্ডিক Cardiac টেম্পোনেন্ট। tamponade. কার্ডিয়াক টেম্পোনেট। আচ্ছা, কোন কোন ম্যালিগন্যান্সিতে কার্ডিয়াক টেম্পোনেট হতে পারে? Renal, breast. আরেকটা যেন কি ছিল? লিভার নাকি? লিম্ফোমাতে ছিল, ব্রঙ্কাস ছিল, ব্রেস্ট ছিল নাকি? আচ্ছা, হার্টের পাশে কি কি আছে? লাং আছে, ব্রেস্ট আছে। Lung আছে, breast আছে। তাহলে লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, একটা আছে লিম্ফোমা। লিম্ফোমা, হ্যাঁ। Lympho. তাহলে এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। A 70-year-old man with a history of renal failure presents with breathlessness and swelling in his legs. He has raised JVP and muffled heart sound. He is currently undergoing dialysis. What is the most likely cause of his cardiac tamponade? Pericardial effusion due to Due uremia. to uremia. মিয়া। তাহলে পেরিকার্ডিয়াল ইফিউশন ডিউ টু ইউরেমিয়া। তাহলে সিকেডি পেশেন্ট বা রেনাল ফেলার পেশেন্টের ইউরেমিক পেরিকার্ডিটিস থেকে পেরিকার্ডিয়াল ইফিউশন এবং কার্ডিয়াক টেম্পোনেট ডেভেলপ করতে পারে। A 65-year-old woman presents to the emergency department with symptoms of severe shortness of breath, hypotension, and raised JVP. She has a history of breast cancer treated with chemotherapy and radiation therapy. On examination, heart sound are distant and there is absent wide descent on JVP. Most appropriate emergency management step. Pericardiocentesis. কার্ডিওসেন্সিস, Excellent. তাহলে ডায়াগনোসিসে কার্ডিয়াক টেম্পোনেট, এখানে টেম্পোনেন্ট। ইমার্জেন্সি পেরিকার্ডিওসিনথেসিস করতে হবে। A 70-year-old man presents with increasing shortness of breath and hypotension. His neck veins are distended, has muffled heart sound, pulse is low, blood pressure low, ECG shows low voltage QRS complex. Which of the following is the most likely cause of his condition? আচ্ছা, এটা কমন প্রশ্ন হয়ে গেছে। Cardiac tamponade. A 50-year-old male with a history of pericarditis presents with progressive breathlessness, low blood pressure, raised JVP, heart sound muffled, ECG shows widespread ST elevation. Which of the following is most likely diagnosis? এটা হচ্ছে স্টেলিভেশন না? তাহলে aortic Aortic aneurysm. অ্যাওর্টিক অ্যানিউরিজম Rupture. হুম। আচ্ছা, আবার পড়ি প্রশ্নটা। 50-year-old male with a history of pericarditis presents with progressive breathlessness, low blood pressure, raised JVP. On examination, heart sound are muffled, ECG shows widespread ST elevation. pulmonary embolism. আচ্ছা, প্রথম ওইটা তো Aortic aneurysm রাপচা অনেকে বলছেন। ছিল। অ্যাওর্টিক অ্যানিউরিজম রাপচা হলে কি আমাদের widespread ST elevation হবে? না না, না না। না না। তাহলে এটা বাদ। পালমোনারি এম্বোলিজম হতে পারে এটা। পালমোনারি এম্বোলিজমে আমরা ইসিতে কি পাই? সাইনাস টাইকিকার্ডিয়া। সাইনাস টাইকিকার্ডিয়া বলতে পারি। কি জানো? নাকি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে না? অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে তো তাহলে যেখানে আর্টারি ইনভলভমেন্ট হচ্ছে সেখানে স্টিলেশন হবে, প্লাস পেশেন্টের
মাফলড হার্ট সাউন্ড থাকবে না। কার্ডিয়াক টেম্পোনেন্ট তো হিস্ট্রির মতো মনে হচ্ছে, কিন্তু লাস্টে যে এসটি এলিভেশন বলছে ওটা তো আর যাচ্ছে না। ওয়াইড স্পিড এসটি এলিভেশন আমরা কোথায় পাই? এটা এই যে রাফ এমআর একটা কমপ্লিকেশন ছিল। পেরিকার্ডিটিসে ইসিজি পাই না? পেরিকার্ডাইটিসে পাবো, হ্যাঁ পেরিকার্ডাইটিসে পাবো। আচ্ছা, পেরিকার্ডিটিসে কমপ্লিকেশনই তো কার্ডিয়াক টেম্পোনেন্ট। ও তাহলে তো কার্ডিয়াক টেম্পোনেন্টই হয়। এটা কি? আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনি যেটা অ্যাকুট বলতেছেন ওইটা হচ্ছে ক্রনিক দুই ক্ষেত্রে হতে পারে, তাই তো? আপনি যেটা বলতেছেন ওইটা হচ্ছে ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার অ্যানুরিজম। অ্যানুরিজম। সেখানে হচ্ছে পারসিস্টেন্ট এলিভেশন থাকে, নট ওয়াইড স্পিড। পারসিস্টেন্ট এসটি, হ্যাঁ ওটা ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম ছিল। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন বেশি থাকবে। আমরা আগে যেগুলো পড়ছি ওগুলো হচ্ছে ক্লিন কাট, শুধু ইনফরমেশন জানার জন্য। আমরা যখন এরপরে কার্ডিওলজি স্পেশাল এসবিও দিব তখন এই ধরনের প্রশ্ন বেশি থাকবে, দেখে একটু কনফিউশন লাগবে আর কি। তাহলে এই পেশেন্টের ওয়াইড স্পিড এসটি এলিভেশন আছে মানে পেশেন্টের একটা অ্যাকুট পেরিকার্ডিটিস ছিল, সেখান থেকে পেশেন্টের পেরিকার্ডিয়াল এলিভেশন ডেভেলপ করেছে, সেখান থেকে কার্ডিয়াক টেম্পোনেন্ট ডেভেলপ করছে। তাহলে যে কোনো অ্যাকুট পেরিকার্ডিটিসের পেশেন্টের পেরিকার্ডিয়াল এলিভেশন এবং কার্ডিয়াক টেম্পোনেন্ট হতে পারে। তাহলে যে কোনো সিনারিওতে যদি দেখেন মাফলড হার্ট সাউন্ড, মাফলড হার্ট সাউন্ড মানে তার হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেন্ট বা পেরিকার্ডিয়াল এলিভেশন আছে, আন্ডারলাইং কজ ডিফারেন্ট হতে পারে। তাহলে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। এটাতে একটা সিঙ্গেল বেস্ট করা দরকার ছিল যে কার্ডিয়াক টেম্পোনেন্টের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিংস কোনটা, এটা হচ্ছে মাফলড হার্ট সাউন্ড। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেন্ট, এখানে ওয়াইড স্পিড এসটি এলিভেশন যেটা আছে সেটা হচ্ছে ডিউ টু অ্যাকুট পেরিকার্ডিটিস। আর যেটা না আপনাদের কনফিউশন হচ্ছে সেটা হচ্ছে পারসিস্টেন্ট এসটি এলিভেশন, যেটা হচ্ছে আমরা ভেন্ট্রিকুলার অ্যানিউরিজমে পাই। ভেন্ট্রিকুলার এখানে অ্যানিউরিজম। একটা সমস্যা হয়ে গেছিল যে কার্ডিয়াক টেম্পোনেন্ট আসলে অ্যাকিউট ক্রনিক দুই ক্ষেত্রেই হতে পারে, এটা হ্যাঁ আর কি মাথায় হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এই ধরনের সিনেমা বেশি থাকে যেগুলো দেখে আসলে মানে যে কনফিউশন তৈরি হয় এবং পরীক্ষা হল থেকে বের হওয়ার পর মনে হয় যে প্রশ্ন হ্যাঁ অপশন ঠিক লাস্টে থাকবে। এসটি এলিভেশন দিয়ে আরো বেশি কনফিউশন করে দিয়েছে। এসটি হ্যাঁ, এলিভেশন না থাকলে তো বোঝা যাচ্ছিল যে কার্ডিয়াক পরীক্ষায় টেম্পোনেন্ট। এরকমই প্রশ্ন থাকবে কারণ পরীক্ষা তো এরকম ক্লিন কাট থাকবে না। আমরা এর আগে যে কোশ্চেনগুলো ডিসকাস করছি এগুলো কিন্তু সবই ক্লিন কাট কোশ্চেন। এগুলো ক্লিন কাট দেওয়া হয়েছে যাতে আপনাদের মেইন ইনফরমেশনটা মনে থাকে। আর এরপরে আমরা এরকম কোশ্চেন দেবো যেগুলোতে আপনাদের আরেকটু থিঙ্কিং করতে হবে আর কি। ওকে, a 40-year-old woman presents with shortness of breath, fatigue, palpitation. She reports intermittent dizziness and syncope, particularly when changing position. A diastolic murmur is heard best at the apex during examination. On echocardiogram, Atrial myxoma. ট্রিয়াল মিক্সোমা। excellent. তাহলে এটা হচ্ছে অ্যাট্রিয়াল মিক্সোমা। তাহলে ফিচার্স থাকবে অনেকটা এমএস এর মতো, ফ্যাটিক থাকতে পারে, প্যালপিটেশন, শর্টনেস অফ ব্রেথ। ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে পজিশনের সাথে এটা ফিচার্স এবং মারমার চেঞ্জ হবে। আর এখানে বলে দিছে যে ইকোতে একটা মাস আছে। অ্যাট্রিয়াল মিক্সোমা কোথায় বেশি হয়, লেফট আর রাইট? Atrium. A 42-year-old man presents with sudden onset left-sided weakness. CT brain shows an acute right MC infarction. He has no atrial fibrillation. Doppler ultrasound reveals a proximal DVT. Transthoracic echo is normal. Which is the most likely underlying mechanism of stroke? is a paradoxical embolism via patent foramen oval. Excellent. A paradoxical embolism via patent foramen ovale. আচ্ছা, এটাতে একজন অ্যান্সার ভুল করছে, সেটা হচ্ছে কার্ডিও এম্বোলিজম ফ্রম লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স, এটা অ্যান্সার করছে। কার্ডিও এম্বোলিজম লেফট অ্যাট্রিয়াম, সেখানে স্ট্রোক হইতে পারে, বাট সে পেশেন্টের ক্ষেত্রে সিনিয়র থাকবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হিস্ট্রি থাকবে, সেখানে ডিভিটি হিস্ট্রি থাকবে না। তাহলে এই পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নাই, ডিভিটি আছে। সো ডিভিটি থেকে যদি এরকম স্ট্রোক হয় তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস পেটেন্ট ফোরামেন ওভালি। আর যদি পেশেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকতো তারপরে স্ট্রোক হইতো তাহলে সেক্ষেত্রে কার্ডিও এম্বোলিজম এটা হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এই পেশেন্টের কি ল্যাঙ্গুয়েজে কোনো সমস্যা হবে, কোনো অ্যাফেশিয়া থাকবে? Language. না, না, কেন থাকবে না? রাইট সাইডে তো। রাইট সাইডে। এক্সিলেন্ট। তাহলে ইউজুয়ালি থাকার সম্ভাবনা কম তাদের ক্ষেত্রে, কারণ আমাদের ল্যাঙ্গুয়েজে থাকে হচ্ছে লেফট সাইডে, আর এখানে ইনভলভড হচ্ছে রাইট মিডল সেরেব্রাল আর্টারি। তাহলে এই ক্ষেত্রে অ্যাফেশিয়া পাওয়ার সম্ভাবনা কম। তাহলে এটা আমাদের 7 নম্বরটা কমপ্লিট।
তো এটা হচ্ছে আমাদের 6 নম্বর পরীক্ষার প্রশ্নগুলো। ফার্স্ট প্রশ্ন হচ্ছে a 32-year-old woman presents with exertional dyspnea. On examination, there is a loud, faster sound and an opening snap followed by a mid-diastolic murmur at the apex. Which findings suggest severe mitral stenosis? Opening Opening snap snap occurring from occurring after soon to after S2. instep. Opening snap occurring soon after second heart sound. তাহলে মাইট্রাল স্টেনোসিস যত বেশি সিভিয়ার হবে, লেফট এট্রিয়াল প্রেশার তত বেশি বাড়বে, মাইট্রাল ভালভ তত আগে ওপেন হবে এবং মাইট্রাল ভালভ ওপেনিং হওয়ার সময় যে ওপেনিং স্ন্যাপ পাবো এটা আস্তে আস্তে সেকেন্ড হার্ট সাউন্ডের কাছাকাছি চলে আসবে। হুইচ ইজ দ্য মোস্ট কমন কজ অফ মাইট্রাল স্টেনোসিস ওয়ার্ল্ড ওয়াইড? rheumatic heart disease. Rheumatic heart Heart disease. disease. Heart disease. A patient with non-mitral stenosis develops atrial fibrillation. What is the most appropriate anticoagulant? ওয়ারফেরিন। Rivaroxaban. এই জিনিসটা আমরা ডিসকাস করি নাই ক্লাসে। ওয়ারফেরিন হ্যাঁ, এটার অ্যান্সার হবে ওয়ারফেরিন। যদি কোনো পেশেন্টের মাইটাল স্টেনোসিস থাকে এর সাথে এফ থাকে সেক্ষেত্রে ওয়ারফেরিনটা আমরা হচ্ছে বেটার প্রিফার করি। আর যদি মাইটাল স্টেনোসিস বাদে অন্য কোনো কারণে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট হচ্ছে রিভারক্সাবান। হুইচ মারমার ফিচার বেস্ট হেল্প ডিফারেন্সিয়েট মাইটাল স্টেনোসিস ফ্রম ট্রাইকাসপিড স্টেনোসিস? ইনক্রিজিং উইথ ইন্সপিরেশন। আচ্ছা ভাইয়া, এই কোশ্চেনটা একটু বলি যে হচ্ছে এটা এরকম হতো না যে ট্রাইকাসপিড স্টেনোসিস আগে আসতো না, মানে মানে কোশ্চেনটা কেমন জানি লাগছিল দেখার পরে, যে উইচ মারমার ফিচার বেস্ট হেল্পস ডিফারেন্সিয়েট ট্রাইকাসপিড স্টেনোসিস ফ্রম মাইট্রাল স্টেনোসিস, তাহলে তো এটা ইনক্রিজ উইথ ইন্সপিরেশন হওয়ার কথা ছিল। আচ্ছা মাইট্রাল এই আচ্ছা জন্য বুঝছি। দেখি হ্যাঁ, এটা তো মানে এক্সপ্রেশন মানে এটা অপশন উল্টা গেছে এরকম মনে হইতেছে, তাই না? জি জি জি, হ্যাঁ ওই জন্য বলতেছিলাম আর কি। হ্যাঁ, ওইটা হলে কোশ্চেনটা আসলে একটু পারফেক্ট হইতো। জি ভাইয়া, ওটার তাহলে জন্য এটা হচ্ছে যে বলতেছি। ইন্সপিরেশন এবং এক্সপ্রেশনের সাথে কোনটা বাড়তেছে কমতেছে এটার উপর ডিপেন্ড করে এমএস এবং টিএস এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। বাকি জি ভাইয়া। সবগুলা দুইটা ক্ষেত্রে ওভারল্যাপ হইতে পারে। ওকে। A 68-year-old man presents with sudden severe dyspnea and peeing through the sputum. He had an inferior MI 3 days ago. On examination, blood pressure low, bivasal crepitations. A soft pansystolic murmur is heard at the apex. What is the most likely diagnosis? Cardiogenic shock due to Papillary shock. Papillary muscle Papillary rupture muscle causing rupture. acute MR. MR হবে কারণ প্যানসিস্টোলিক মারমারে MR। Excellent. Papillary muscle Pansystolic murmur? rupture causing হ্যাঁ। acute mitral regurgitation. আচ্ছা, একজনের কনফিউশন হচ্ছে কার্ডিওজেনিক শক ডিউ টু লেফট ভেন্ট্রিকুলার ফেইলার। তো ভুল হয়েছে আর কি, ওইটা খেয়াল করি নাই আর কি। হ্যাঁ। প্যানসিস্টোলিক মারমার মারমার যদি না থাকতো তাহলে এটা একটা অপশন হয়তো হইতে পারতো। তাহলে প্যানসিলিক মারমার আছে অ্যাপেক্সে, এটা হচ্ছে এমআর, সাথে হচ্ছে পেশেন্টের আগে হার্ট ফেলিয়ার হিস্ট্রি আছে, তাহলে এটা হচ্ছে প্যাপিলারি মাসল রাপচার। আচ্ছা, পরীক্ষার সময় কোশ্চেন খেয়াল করে পড়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা খারাপ হয় হচ্ছে যে সহজ সহজ প্রশ্ন ভুল করার কারণে, মানে সবগুলো লাইন খেয়াল করে দেখা হয় না, অ্যান্সার ভুলে যায়। এই কারণে পরীক্ষা আসলে সিঙ্গেল বেসগুলো আগে অ্যান্সার করা বেটার। লাস্টের দিকে যদি আপনার এমসিকিউ টাইম কম থাকে সবগুলো ট্রু রুমে আসলেও আপনার 2-3টা অ্যান্সার কারেক্ট হয়ে যেতে পারে। বাট সিঙ্গেল বেস প্রশ্নগুলো লাস্টে যদি ভালোভাবে না পড়ে আন্দাজে মেরে আসেন তাহলে এক্ষেত্রে অ্যান্সার ভুলার সম্ভাবনা বেশি। তাহলে পরীক্ষাকে সবাই একটা প্রশ্ন থাকে, আগে সিঙ্গেল বেস দেখাবো নাকি আগে এমসিকিউ দেখাবো? সিঙ্গেল বেস আগে জায়গায় নেবেন, কোনটা যদি কনফিউশন থাকে মার্ক করে রাখবেন, এরপর এমসিকিউ দেখাবেন। লাস্টের দিকে যদি দেখেন টাইম নেই, এমসিকিউ 5টা অপশন ট্রু জায়গায় চলে আসতে পারবেন। বাট সিঙ্গেল বেস প্রশ্ন সবগুলো সিনারি ভালো করে না পড়ে এখান থেকে অ্যান্সার করা যাবে না। হুইচ ফিচার ইজ মোস্ট সাজেস্টিভ অফ অ্যাকিউট মাইট্রাল রিগার্জিটেশন? হ্যাঁ, এই কোশ্চেনটা একটু বলি, এটা কেন ডিসপ্লেস অ্যাপেক্স বিট হয় নাই? অ্যান্সারে পালমোনারি ইডিমা উইথ নরমাল সাইজে হার্ট দেওয়া ছিল। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি হবে মনে হয়? হ্যাঁ, আমার তো ডিসপ্লেস অ্যাপেক্স বিট মনে হয়েছিল, না আমি ওটাই দিছিলাম। ডিসপ্লেসড অ্যাপেক্স বিট হওয়ার জন্য কি হইতে হবে? ভলম ভলিউম ওভারলোড, ওটার জন্যই তো। কি একটা লম্বা সময় ধরে যখন ভলম ওভারলোড হয় তখনই অ্যাপেক্স বিটটা ডিসপ্লেসড হয়। এমন না যে একটা পেশেন্টের এমআর ডেভেলপ করলে সাথে সাথে অ্যাপেক্স বিট ডিসপ্লেসড হয়ে যাবে। তাহলে অ্যাপেক্স বিট ডিসপ্লেসড হইতে হলে তার লেফট ভেন্ট্রিকুলার উপরে কন্টিনিউয়াস ভলম ওভারলোড হইতে হবে। তাহলে এটা হচ্ছে ক্রনিক এমআর এর ফিচার। বাকি যেগুলো আছে যেমন লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট, এটাও হইতে পারে আমাদের ক্ষেত্রে, কিন্তু এটা হচ্ছে যে
ক্রনিক এমআর chronic ক্ষেত্রে। ক্রনিকের ক্ষেত্রে একটা ভাইয়া এটা ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে না এমআরএ, জি ভাইয়া ওটাও হতে পারে, এটা হচ্ছে ক্রনিকের ফিচার। এটাও ক্রনিকের ক্ষেত্রে। তাহলে অ্যাকিউটে কি হইতে পারে, আমরা যদি একটু আগে পড়ে আসলাম এমআই পেশেন্ট পালমোনারি রিমান্ডে ডেভেলপ করছে, এই যে নর্মাল হার্ট সাইজ এটা কিন্তু অ্যাকিউটের ফিচার। যখনই ক্রনিক এমআর হবে, কন্টিনিউয়াসলি হার্টের উপর ভলিউম ওভারলোড হবে, তখন কি হবে, হার্টটা এনলার্জড হবে, অ্যাপেক্স বিটটা ডিসপ্লেসড হবে, লেফট অ্যাট্রিয়ামে প্রেশার বাড়বে, তারপর হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হবে। তাহলে এগুলো হচ্ছে ক্রনিক এমআরের ফিচার। এটাও ডেভিডসন লেখা আছে যে অ্যাকিউট এমআরের পেশেন্ট পালমোনারি এডিমা প্রেজেন্ট করে, এই ক্ষেত্রে হার্ট সাইজ নর্মাল থাকে। যখন এটা পারসিস্টেন্ট হয় মানে ক্রনিক এমআর হবে, তখন হচ্ছে হার্ট সাইজ বাড়বে, অ্যাপেক্স বিট ডিসপ্লেড হবে, লেফট অ্যাট্রিয়াম এনলার্জমেন্ট হবে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করবে, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে। জি ভাইয়া, এখন কি বোঝা থ্যাংক যাচ্ছে? ইউ। জি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা কিন্তু মেডিসিন ছাত্র খুব পছন্দ করছে। তাহলে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলার, সেখানেও কিন্তু আমরা কার্ডিওমেগালি পাবো না। তাহলে সেগুলো যখন পারসিস্টেন্ট হবে তখনই আমাদের ফাইন্যান্সগুলো পাওয়া যাবে। A 74-year-old man presents with exertional syncope and chest pain on examination. Pulse is slow rising and of low volume. Blood pressure 115. অ্যাওর্টিক স্টেনোসিস। অ্যাওর্টিক Heart স্টেনোসিস system ভাইয়া এটা। excellent. আচ্ছা, কোশ্চেনটা একটু কঠিন করতে হবে পরে, 2-1 লাইন পরে সবাই অ্যান্সার করে ফেলতেছে। আচ্ছা, ব্লাড প্রেশারটা কেমন আছে? এটাকে কি ধরনের ব্লাড প্রেশার বলা হয়? low pulse pressure. লো পালস প্রেশার, এক্সেলেন্ট। A 32-year-old man with a history of infective endocarditis presents with exertional dyspnea, blood pressure 160/50. He has a collapsing pulse and early diastolic murmur is heard along the left sternal base chaired when leaning forward. পালমোনারি রিগার্জিটেশন। Aortic অ্যাওর্টিক regurgitation. রিগার্জিটেশন। Aortic regurgitation, excellent. তাহলে এখানে পালস প্রেশার কেমন আছে? High, মানে হোয়াইট পাইপ। হাই White. পালস প্রেশার ভাইয়া, হোয়াইট কোলাপস। তাহলে এএস এবং এআর থেকে দুটা জিনিস খুব ভালো করে পড়তে হবে, একটা হচ্ছে পালস আর একটা হচ্ছে ব্লাড প্রেশার। Okay. A 19-year-old woman with a congenital heart disease presents with exertional dyspnea. Examination reveals a parasternal hip. A harsh ejection systolic murmur is heard at the left upper sternal border leading to the left shoulder. The murmur becomes louder on inspiration. What is the most likely diagnosis? পালমোনারি স্টেনোসিস। Excellent. Pulmonary is the এই কোশ্চেনটাও একটু এক্সপ্লেন করবেন, মানে এএসডি আর পালমোনারি স্টেনোসিসের মধ্যে খুব কনফিউশন হচ্ছিল পরীক্ষা দেওয়ার সময়তে। তো এটা হচ্ছে এইচডিও মনে হচ্ছিল তখন খুবই, তো এই জন্য এটা একটু বলেন তো। ASD ইন্সপিরেশন এরকম হচ্ছে হার্শ রিজেকশন সিস্টোলিক মারমার পাওয়া যাবে না, সেখানে পাওয়া যাবে কি ধরনের মারমার? সিস্টোলিক মারমার পাওয়া ancestral. যায়, এই ক্ষেত্রে সিস্টোলিক ফ্লো মারমার পাওয়া যায় তো। ফ্লো মারমার থাকে। জি ফ্লো মারমার গুলোর ক্ষেত্রে ইউজুয়ালি এরকম রেডিয়েশনটা কমন না। আচ্ছা ভাইয়া। আর এসডি ক্ষেত্রে ইউজুয়ালি সেকেন্ড হার্ট সাউন্ডের মেনশনটা খুব ভালোভাবে থাকে। White fixed. যেটা। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। A systolic murmur is heard at the left upper sternal border, which feature most strongly suggests pulmonary stenosis rather than aortic stenosis. ক্যারোটিড ইনক্রিজ ইন ইন্সপিরেশন। Increase in inspiration. ও সরি, আগের প্রশ্নটা একটা জিনিস ভুলে গেছি। এসডি মারমার কি ইন্সপিরেশন সময় বাড়বে? না না, না, না ভাইয়া, এটা বলতেছিলাম নর্মাল ভাই আমি। থাকবে। হ্যাঁ ভাইয়া, এটা নর্মাল থাকবে। হ্যাঁ, দুই। এই কারণে হচ্ছে যে ইসের সময় আপনার শর্ট কেস পরীক্ষার সময় এসডি এবং পালমোনারি স্টেনোসিসে কনফিউশন হতে পারে। তখন স্যার আবার জিজ্ঞেস করে যে এটা হচ্ছে যে করা হয়েছে কিনা, ইন্সপিরেশন এবং এক্সপ্রেশন করে আলাদা করে দেখছো কিনা, মারমার চেঞ্জ হচ্ছে কিনা, সেকেন্ড হার্ট সাউন্ড চেঞ্জ হচ্ছে কিনা। এটা না করা হলে স্যার তখন ঝামেলা করে আবার। A diastolic murmur is heard at the left sternal edge, which associated finding most strongly supports aortic regurgitation. Steroid, পালস প্রেশার, কি হবে তাহলে? হোয়াইট পালস প্রেশার হবে ভাইয়া। Right pulse pressure, excellent.
হোয়াইট পাস আগে করলাম। A 34-year-old man presents with high-grade fever, rigors, and breathlessness for 5 days. He has no previous cardiac history. Examination shows new tricuspid regurgitation, multiple PTG, and signs of heart failure. He admits to IV drug use. Most likely Staphylococcus. স্টেপ ওয়ারিয়ার Staphylococcus. or yes. আচ্ছা, আইভি ড্রাগ অ্যাবিউজের পেশেন্টের ক্ষেত্রে স্ট্রাপোরিয়াসটা খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে এটা এন্ডোকার্ডিটিস করতে পারে, অস্টোমাইলাইটিস করতে পারে, নিউমোনিয়া করতে পারে, স্কিন অ্যাবসেস করতে পারে। এই ধরনের যে কোনো কন্ডিশন যদি বলা হয় আইভি ড্রাগ অ্যাবিউজার, তাহলে অর্গানিজম হবে মোস্ট লাইকলি স্ট্রাপোরিয়াস। আচ্ছা, আইভি ড্রাগ অ্যাবিউজার পেশেন্ট যদি উইকনেস নিয়ে প্রেজেন্ট করে, আপার লিম্ব উইকনেস, ডিপ্লোপিয়া, টোসিস, রেসপিরেটরি শর্টনেস অফ ব্রেথ, ডায়াগনোস কি হবে তাহলে? সাথে ডিসপেজিয়া আছে মনে করেন। বোটুলিজম। এক্সেলেন্ট, বোটুলিজম। তাহলে এগুলো মনে রাখতে হবে। এই যে এটা হচ্ছে আইভি ড্রাগ অ্যাবিউজ, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা গুলো প্রায় পরীক্ষায় যে কোনো একটা দিয়ে আসতে পারে সিনারিও। A 48-year-old man with non-mitral valve prolapse presents with low-grade fever, weight loss, and night sweats for 6 weeks. Recently had dental scaling. Examination shows splenomegaly and purpura. Most likely organism. Streptococcus sanguinis. ট্যাঙ্গুইস Sanguinis. তাহলে এটা Sanguinis. হচ্ছে যে বিরিডান্সের পরীক্ষা আসছে। সাবটাইপস তাহলে ডেন্টাল প্রসিডিউর যদি কেউ করে অথবা যদি কারো ওরাল হাইজিন থাকে সেক্ষেত্রে রিডিয়েন্স স্ট্রোককাইডে হইতে পারে। এর মধ্যে একটা আছে স্যাঙ্গুইনিস, একটা আছে মাইটিস। মাইটিস A 62-year-old man develops fever and a new murmur 3 weeks after valve replacement surgery. Blood cultures are positive, most likely causative organism. এটা epidermidis. এপিডার্মিডিস Staphylococcus epidermidis. তাহলে 2 মাসের আগেই যদি পেশেন্টের ইনফেক্টিভ এন্ডাইটিস হয় আফটার ভালভ রিপ্লেসমেন্ট, তাহলে মোস্ট লাইকলি অর্গানিজম হচ্ছে স্টাফ এপিডার্মিডিস। A 59-year-old man presents with fever, malaise, and new aortic regurgitation. Blood cultures grow gram-positive cocci and was diagnosed as a case of endocarditis. He reports bloody diarrhea over the last 4 months. Colonoscopy. Excellent. তাহলে কোন অর্গানিজম হইতে পারে? Streptococcus গ্যানোলাইটিকাস অথবা Streptococcus granuliticus. তাহলে কোনো ইনফেক্টিভ এন্ডাইটিস পেশেন্টের যদি ব্লাডি ডায়রিয়া হিস্ট্রি থাকে তাহলে মোস্ট লাইকলি সেটা স্ট্রেপ্টোকাস গ্যানোলাইটিকাস বা বোভিসদার সম্ভাবনা বেশি। এদের সাথে যেহেতু ভাইরাল ম্যালিগনেন্সি অ্যাসোসিয়েশন আছে, সো পেশেন্টের কোলোনোস্কোপি করতে হবে টু এক্সক্লুড কোলোরেক্টাল কার্সিনোমা। A farmer presents with prolonged fever, weight loss, and hepatosplenomegaly. He has aortic valve involvement, purpura, and pneumonia. Liver function test shows increased ALT and AST. Blood cultures are negative. Most likely organism. কোকজিয়েলা Coxella barneti. Coxiella barnett. Coxella barneti. Okay, excellent. তাহলে এখানে ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে হেপাটোস্প্লেনোমেগালি অ্যান্ড নিউমোনিয়া। Farmer. Farmer, excellent. A man develops subacute endocarditis involving the aortic valve. He reports consuming unpasteurized milk and ব্রুসেলা Brucella. Brucellus. ব্রুসেলাটা এমআরসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ইউজুয়ালি যারা মিডল ইস্ট কান্ট্রি থাকে এরা হচ্ছে এরকম যে পিওর কাঁচা মিল্ক, কাঁচা দুধ খায়, আনপাস্টার্ড মিল্ক, তো তাদের ক্ষেত্রে এই ডিজিজ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তাহলে এমআরসি পরীক্ষা যদি দেখেন মিডল ইস্ট কান্ট্রি আছে সাথে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, সেক্ষেত্রে ব্রুসেলা হওয়ার পসিবিলিটি বেশি। আগেরটা কুকশেলা বার্নিটি, তাই তো? ফার্মার যেটা ছিল। হ্যাঁ, এটাও ফার্মারদের হইতে পারে, তবে আনপাস্টার্ড মিল্ক খাওয়ার ক্ষেত্রে ব্রুসেলা হওয়ার পসিবিলিটি বেশি। আর যদি পেশেন্টের নিউমোনিয়া বা হেপাটোস্প্লেনোমেগালি থাকে তাহলে সেক্ষেত্রেও কক্সিলার বার্নিটি হওয়ার সম্ভাবনা বেশি। দুইটা ক্ষেত্রে পেশেন্টের অকুপেশন ফার্মার হইতে পারে। আর ব্রুসেলার ক্ষেত্রে ইউজুয়ালি সারদা পছন্দ করে বা এমআরসিপিতেও মানে হিস্ট্রিতে ইউজুয়ালি মিডল ইস্ট কান্ট্রিতে গেছে বা মিডল ইস্ট কান্ট্রি থেকে রিসেন্টলি আসছে এই ধরনের হিস্ট্রি থাকে। তাহলে ওয়ার্ডে যদি ব্রুসেলার পেশেন্ট পান তাহলে তাদের ক্ষেত্রে হিস্ট্রি না লাগবে, এরকম কাঁচা দুধ খায় কিনা, মিডল ইস্ট কান্ট্রিতে মানে ছিল কিনা তারা। মিডল ইস্ট কান্ট্রিগুলোতে ওরা অনেক সময় কাঁচা দুধ খায়। A 50-year-old man presents with fever,
chills, and progressive shortness of breath. He has a history of IV drug use. On examination, he has a new murmur, and ECG shows third-degree heart block. Despite receiving broad-spectrum antibiotics, his symptoms continue to worsen. What is the most appropriate next step in management? সার্জিক্যাল ইন্টারভেনশন উইথ ভায়াল রিপ্লেসমেন্ট এবং ড্রেনেজ অফ দ্য অ্যাওরটিক রুট অ্যাবসেস। তাহলে এই প্রশ্নটা কিন্তু এফসিপিএস এবং এমআরসিপি খুবই কমন একটা প্রশ্ন। তাহলে এটা আমি আগে বলছিলাম, যদি কোনো পেশেন্টের ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস থেকে কমপ্লিকেশন হিসাবে অ্যাওরটিক রুট অ্যাবসেস ডেভেলপ করে, তাহলে এরা তখন হচ্ছে এভি নোডাল ড্যামেজ করে এবং সেখান থেকে পেশেন্টের হার্ট ব্লক ডেভেলপ করতে পারে। তাহলে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস পেশেন্টের যদি হার্ট ব্লক ডেভেলপ করে, তাহলে মোস্ট লাইকলি পেশেন্টের অ্যাওরটিক রুট অ্যাবসেস ডেভেলপ করছে। তাহলে এই জন্য পেশেন্টের ট্রিটমেন্ট হবে হচ্ছে সার্জারি। তাহলে ভালভ রিপ্লেসমেন্ট করতে হবে, সাথে অ্যাবসেস ড্রেনেজ করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা কনফিউশন করা অনেক বেশি। সবগুলো অপশন দেখে মনে হতে পারে যে সবগুলো অপশনই কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ইসিজিতে চেঞ্জ আছে, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, আমরা আছে সার্জিক্যাল ট্রিটমেন্ট করব। মোস্ট লাইকলি আন্ডারলাইন কজ আছে অ্যাওরটিক রুট অ্যাবসেস। A 65-year-old woman with a history of hypertension presents with acute sharp chest pain radiating to the back and neck. Chest X-ray shows a widened mediastinum and a contrast-enhanced CT scan confirms the diagnosis of aortic dissection. The dissection is confined to the descending aorta. What is the next step in management? IV antihypertensive therapy. Excellent. তাহলে এটা টাইপ এ নাকি টাইপ বি? বি এটা। তাহলে এটা শুধুমাত্র ডিসেন্ডিং এয়ারটাতে ইনভলভমেন্ট করছে, অ্যাসেন্ডিং এয়ারটা ইনভলভমেন্ট করে নাই। সো এটা টাইপ বি। টাইপ বি অ্যাওরটিক ডিসেকশনের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেব, সাথে মনিটরিং করব। অ্যান্টি হাইপারটেনসিভের মধ্যে আমাদের চয়েস কোনটা? বিটা ব্লকার আর কি, এই যে ল্যাবেটালল। ল্যাবেটাল। এই সেম টাইপের একটা সিনারিও দিয়ে ইসোফেজিয়াল রাপচারের সিনারিও বানানো যায়। সেক্ষেত্রে পেশেন্টের এন্ডোস্কোপি হিস্ট্রি থাকতে পারে, এরপরে সেখানেও চেস্ট পেন হইতে পারে, তারপর চেক্সেট ওয়াইডেন মেডিস্টাম থাকতে পারে। তাহলে এরকম সাডেন সিভিয়ার চেস্ট পেইন হলে সেক্ষেত্রে আমাদের কয়েকটা ডিজ অবশ্যই মাথায় রাখতে হবে। এর মধ্যে একটা হচ্ছে অ্যাওরটিক ডিসেকশন। আর কি কি বলছিলাম মনে আছে? সাডেন সিভিয়ার চেস্ট পেইন, বোরহ্যাম, ইসোফেজিয়াল এমআই। ছিল, এমআই ছিল, অ্যাওরটিক ডিসেকশন ছিল। আচ্ছা, আর দুইটা মনে রাখতে হবে, পালমোনারি এম্বোলিজম এন্ড টেনশন নিউমোথোরাক্স। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু ফাইন্ডিংস পাওয়া যাবে। টেনশন নিউমোথোরাক্সের ক্ষেত্রে আমরা কি পাই? হাইপার রেজোনেন্ট অনাসকালটেশন অফ রেজোনেন্স লাং ফেল্ড ব্রেথ সাউন্ড। ইসোফেজিয়াল রাপচার হলে সেক্ষেত্রে পেশেন্টের একটা হিস্ট্রি থাকবে, একটা এন্ডোস্কোপিক প্রসিডিউর হিস্ট্রি থাকতে পারে, অর্থাৎ সাডেন সিভিয়ার ভমিটিং এর হিস্ট্রি থাকতে পারে। এর সাথে ওয়াইডেন মেডিস্টান থাকবে, লেফট সাইডের প্লুরাল লিপশন থাকতে পারে। অ্যাওরটিক ডিসেকশনের ক্ষেত্রে পেশেন্ট আগে থেকে সিভিয়ার হাইপারটেনশন অথবা মারফান সিনোর পেশেন্ট হইতে পারে, অথবা প্রেগনেন্ট ওমেন হইতে পারে। আর এরপরে হচ্ছে পালমোনারি এম্বোলিজম হলে সেক্ষেত্রে পেশেন্টের ডিবিটি হিস্ট্রি থাকতে পারে, রিসেন্ট ট্রাভেলিং হিস্ট্রি থাকতে পারে, রিসেন্ট ইমুলেশন থাকতে পারে, অথবা কোনো ম্যালিগনেন্সি পেশেন্ট। সেক্ষেত্রে কি থাকবে? ফাইন্ডিংস থাকবে সব নর্মাল, মানে লাংস এবং পিরিকার্ডিয়াম এক্সামিনেশন করলে নর্মাল ফাইন্ডিংস পাবো। আর একটা কি বললাম? এমআই হিস্ট্রি তো আমরা দেখলে বুঝতে পারবো। ওকে। A 50-year-old man with a history of hypertension presents with sudden severe chest pain and is found to have a weak right femoral pulse compared to the left and an early diastolic murmur. ECG shows inferior MI with AV block. A contrast-enhanced CT scan reveals aortic dissection involving the ascending aorta and aortic root. What is the most appropriate next step in management? urgent surgery for সার্জিক্যাল সার্জারি ফর অপশন। Urgent surgery for aortic root replacement. for aortic root replacement. Okay. Emergency valve replacement এটা কারেক্ট নাকি আর্জেন্ট সার্জারি ফর অ্যাওরটিক রুট রিপ্লেসমেন্ট এটা কারেক্ট হবে? আর্জেন্ট সার্জারি। For aortic root replacement. এক্সেলেন্ট, তাহলে এটা কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে অ্যাওরটিক রুট ডিসেকশনের কারণে যে
মারমার পাওয়া যায়, এখানে কিন্তু ভালভের সমস্যা না। অ্যাওর্টিক রুটটার রিজেকশন হওয়ার কারণে, এটা ওয়াইডেন হওয়ার কারণে মারমারটা পাওয়া যায়। সো এখানে ভালভ রিপ্লেসমেন্ট করাটা ইম্পর্টেন্ট না, এখানে হচ্ছে অ্যাওর্টিক রুটটা রিপ্লেসমেন্ট করতে হবে। A 24-year-old woman presents with tall stature, long limbs, and painless bilateral lens dislocation. On examination, she has hypermobile joints and systolic murmur along the left sternal border. Family history is significant for a relative who had an aortic aneurysm. Next Genetic step testing. Genetic testing Marfan syndrome. Marfan syndrome এটা Marfan syndrome না? এই কোশ্চেনটা একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে রেফার ফর জেনেটিক টেস্টিং। মারফান সিন্ড্রোমের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি। তাহলে পেশেন্টের টল স্ট্রাকচার আছে, বাইলেটারাল লেন্স ডিসলোকেশন আছে, হাইপারমোবাইল জয়েন্ট আছে, এটা হচ্ছে টিপিক্যাল ফিচার্স। সো এই পেশেন্টের জন্য ইকোকার্ডিওগ্রাফি তাহলে পারফর্ম ইকোকার্ডিওগ্রাফি টু অ্যাসেস দ্য অ্যাওর্টা। যেসব পেশেন্ট আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি সেখানে জেনেটিক টেস্টিং আলাদা করার দরকার নেই। জেনেটিক টেস্টিং কাদের করবো? যদি পেশেন্টের কোনো ফার্স্ট ডিগ্রি রিলেটিভ থাকে তাদের ক্ষেত্রে আমরা করতে পারি। তাহলে মারফান সিন্ড্রোমের ডায়াগনোসিস আমরা ক্লিনিক্যালি করি নাকি জেনেটিক টেস্টিং আগে করি? ক্লিনিক্যালি করি ভাইয়া, ঠিকই হ্যাঁ, বলছেন। তাহলে এটা কনফার্মেটিভ জেনেটিক ইকো আগে টেস্টিং বাট ডায়াগনোসিস আমরা ক্লিনিক্যালি করি। তাহলে এই পেশেন্টের যদি ক্লিন কাট সিনারিও আছে সেদের ক্ষেত্রে জেনেটিক টেস্টিং করার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করতেছে কিনা সেটা দেখা। ওকে, a 30-year-old man with Marfan syndrome presents for routine checkup. He is asymptomatic but is concerned about his cardiovascular health. His family has a history of aortic dissection. Physical examination reveals highest palate, long fingers, blood pressure 135/85, and heart rate 80 beats per minute. Next step in management. বিটা ব্লকার Excellent. বিটা ব্লকার শুরু করবো টু রিডিউস অ্যাওর্টিক ওয়াল স্ট্রেস। আরেকটা কি ইউজ করা যায় বিটা ব্লকার বাদে? বেরাবামিল এসি ইনহিবিটর ইউজ করা যেতে পারে। ও হ্যাঁ A 20-year-old male with Marfan syndrome is referred to you for ophthalmologic evaluation. He has bilateral subluxation of the lens. What is the most likely underlying mechanism responsible for his eye findings? মিউটেশন ইন ফিব্রিলিন 1 Excellent. Mutations in fibrillin 1, এটা হচ্ছে এটার কারণে আমরা মারফান সিন্ড্রোমের ফিচার্স গুলো পেয়ে থাকি। So time অনেক হয়ে গেছে। A 25-year-old man diagnosed with Marfan syndrome is concerned about his long-term health, specifically regarding his cardiovascular system. He has a family history of aortic aneurysm and dissection. Most appropriate screening strategy for this patient. annual echocardiograms to monitor aortic size. Okay, excellent. তাহলে annual echocardiogram করব। Which of the following is a common adverse effect associated with AC inhibitor? Dry cough. Dry cough. Dry cough. Excellent. What is the common adverse effect associated with dihydropyridine calcium channel blocker? Peripheral edema. Peripheral edema. Excellent. Peripheral edema. এখানে হার্ট রেট কেমন থাকে? Reflex tachycardia. রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া থাকে। আর যেগুলো রেট লিমিটিং তাদের ক্ষেত্রে ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে, হার্ট ব্লক থাকতে পারে। A 65-year-old man with hypertension and benign prostatic hypertrophy is started on doxorubicin, an alpha blocker. What is the common adverse effect of this medication? Postural. Excellent. Postural hypotension. A 55-year-old man with hypertension is prescribed losartan. What is the potential adverse effect of angiotensin receptor blocker? Hyperkalemia. 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 A 60-year-old woman with hypertension is prescribed hydralazine for severe hypertension. What is the common adverse effect of hydralazine? SLE. SLE-like syndrome, but drug induced lupus. And কোন অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যায়? Anti-Ro antibody. Antihistone antibody. Antihistone antibodies. অ্যান্টিহিস্টোন। অ্যান্টি-রো কোথায় বলছিলাম আমরা? ওই যে ব্লকে নিওনাটাল ম্যাটারনাল আর কি নিওনেটাল কমপ্লিট হার্ট ব্লক। ওকে, এরপরে হচ্ছে আমাদের কার্ডিওলজি 4। আচ্ছা 9 মিনিট পর অটোমেটিক কেটে যাবে মনে হয় কলটা। আচ্ছা, কত মিনিট হয়েছে? আর 9 মিনিট বাকি আছে। আচ্ছা, কেটে গেলে আমরা আবার নতুন লিংক দিয়ে দেবো টেলিগ্রামে।
আচ্ছা, ল্যাপটপে দিলে একটা সমস্যা হইতেছে, ট্যাবে এই সমস্যাটা হয় না। A 60-year-old diabetic man has exertional chest pain. Exercise ECG shows 2 mm ST depression in V4 to V6. Best next investigation. ultrasound, Angiography. coronary angiography. Coronary angiography. Coronary angiography. তাহলে আমাদের 4 নম্বর যে চ্যাপ্টারটা পড়ছিলাম পার্টটা, তার ফার্স্ট লাইনই ছিল যে এক্সারশনাল চেস্ট পেনের ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন চয়েস হচ্ছে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। হোল্টার মনিটরিং আমরা করি অ্যারিথমিয়া দেখার জন্য, যে অ্যারিথমিয়াগুলো ইসিজিতে পাওয়া যায় না সেখানে হোল্টার মনিটরিং করি। সো এখানে এটা ইম্পর্টেন্ট না, চেস্ট এক্সের তো রিলেশন নাই, সিটি ব্রেনও রিলেটেড না, ইকোকার্ডিওগ্রাফিও এখানে খুব বেশি রিলেটেড না। A 58-year-old woman with stable angina is already on aspirin and statin. She still gets chest pain on walking. Best first line anti-anginal drug. Beta blocker. Beta blocker, excellent. এটা তাহলে আমরা এটাও ডিসকাস করছিলাম। স্টেবল অ্যাঞ্জিনার ক্ষেত্রে আমাদের দুইটা ড্রাগ অবশ্যই দিতে হবে, একটা হচ্ছে অ্যাসপিরিন আর একটা হচ্ছে স্ট্যাটিন। এরপরে আমাদের নেক্সট অ্যাঞ্জিনার জন্য আমরা দিতে পারি হচ্ছে বিসোপ্রোল বা বিটা ব্লকার, আর সিমটম রিলিফের জন্য দিতে পারি নাইট্রেট। বিটা ব্লকার দেওয়ার পর যদি রেসপন্স না করে এরপর আমরা দেবো হচ্ছে ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অথবা বিসোপ্রোল যদি কন্ট্রাইন্ডিকেট থাকে তাহলে সেটা বন্ধ করে আমরা রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি। A patient with chronic stable angina is started on nitrates. Which side effects is most likely headache. headache? তাহলে নাইট্রেট কি করতে পারে? হেডেক করতে পারে, পোস্টাল হাইপোটেনশন করতে পারে। A 62-year-old man with angina is taking sildenafil. Which drug is contraindicated? Isosorbate mononitrate. Isosolvide mononitrate. তাহলে সিলডেনাফিল এটা খুব কমন একটা প্রশ্ন। Vasodilator. সিলডেনাফিলের সাথে আদার যে জিটিএন লাইপেজ ড্রাগগুলো এগুলো দিলে সিভিয়ার হাইপোটেনশন হতে পারে, দুইটাই ভ্যাসোডাইলেটর, সো এটা দেওয়া যাবে না একসাথে। হুইচ ড্রাগ ইমপ্রুভস প্রগনোসিস ইন ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা? Aspirin. অ্যাসপিরিন, এক্সেলেন্ট। তাহলে এই কারণে অ্যাসপিরিন হচ্ছে সব পেশেন্টকে দিতে হবে। বাকি যে ড্রাগগুলো আছে এগুলো হচ্ছে শুধু সিমটোমেটিক বেনিফিট দেয়, মানে সিমটম রিলিভে হেল্প করে, প্রগনোসিসে হেল্প করে না। A 62-year-old woman with stable angina is started on ivermectin. 2 weeks later, her resting heart rate has fallen from 82 to 62 beats per minute. Which ionic current is directly inhibited by this drug? Funny current. Funny current. IF channel ki inhibit kore, funny current inhibit kore. A 59-year-old man presents to the emergency department with severe central chest pain radiating to the left arm and jaw for 90 minutes. He is pale, sweaty, and nauseated. Blood pressure low, heart rate low, oxygen saturation 95%. ECG shows ST elevation in lead 2, 3, and AVF, with ST depression in V1 to V3. A primary PCI center is available 40 minutes away. What is the best immediate management? PCI. PCI. প্রাইমারি পিসিআই। তাহলে পেশেন্টের এসটি এলিভেটেড এমআই আছে আর পিসিআইও হচ্ছে 2 ঘন্টার মধ্যে অ্যাভেলেবল, তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হবে প্রাইমারি পিসিআই। নেক্সট কোশ্চেন একই রকমের, পেশেন্ট সিভিয়ার চেস্ট পেনে প্রেজেন্ট করছে, 8 ঘন্টা ডিউরেশন, ইসিজিতে এসটি এলিভেশন আছে, বাট নিয়ারেস্ট যে পিসিআই সেন্টার সেটা হচ্ছে 5 ঘন্টা দূরে। বেস্ট ট্রিটমেন্ট অপশন কি হবে? Thrombolysis. সোমবালাইসিস। তাহলে কোনো পেশেন্ট যদি আমাদের কাছে 12 ঘন্টার মধ্যে আসে সিমটম অনসেটের মধ্যে, তাহলে আমাদেরকে তাদের রিপারফিউশন থেরাপি করতে হবে যদি এসটিএলভি এমআই হয়। বাট এক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে প্রাইমারি পিসিআই, এবং প্রাইমারি পিসিআই করতে হবে উইদিন 120 মিনিটস। যদি 120 মিনিটস বা 2 ঘন্টার মধ্যে পিসিআই করা পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের সোমবালাইসিস করতে হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু পিসিআই সেন্টারটা 5 ঘন্টা দূরে, তাহলে আমরা 2 ঘন্টা বা 120 মিনিটসের মধ্যে পিসিআই করতে পারতেছি না, সো আমরা সোমবালাইসিস করবো। A 60-year-old man with inferior ST elevated MI, 12 hours later he develops hypertension, raised AVP, and clear lung field. Blood pressure 80/50, heart rate 52 beats per minute. Most likely complication. Right ventricular infarction. Hmm? Right ventricular infarction.
এক্সিলেন্ট। রাইট রাইট ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার ইনফেকশন ইনফিউর এমআই থাকে। মানে ইনফিউরিয়ামের ক্ষেত্রে আমাদের কয়েকটা কমপ্লিকেশন মনে রাখতে হবে। এর মধ্যে একটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক, অন্য যে কোনো হার্ট ব্লক, আর একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন। তাহলে ইনফিউরিয়ার এমআই ক্ষেত্রে কোন একটা ইনভলভমেন্ট হয়? রাইট রাইট কর্নার কোরআন রাইট কর্নার আর্টারি, যেটা মেইনলি রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দেয়। তাহলে রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন হলে পেশেন্টে রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরের ফিচার্স নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে পেশেন্টের জেভিপি রেস্ট আছে, ব্লাড প্রেশার কম, আর লাং ফিল্ড ক্লিয়ার। তার মানে লেফট ভেন্ট্রিকলে সমস্যা নেই, পালমোনারি ইডিমা নাই, কোনো এমআরের এখানে সম্ভাবনা নাই, আদার্স কোনো মারমারও নাই। এই ক্ষেত্রে নেক্সট ইনভেস্টিগেশন যদি বলে তাহলে রাইট সাইডেড ইসিজি করতে হবে একটা। কি আর এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, এই পেশেন্টের ক্ষেত্রে কোন কোন ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড? যেগুলো ভেসোডাইলেটর আর কি, ব্লাড প্রেশার কমায়, বিশেষ করে হ্যাঁ। নাইট্রেট দেওয়া যাবে না। আমরা নাইট্রেট ইউজুয়ালি দেওয়া যাবে না। পেইন রিলিফে নাইট্রেট দিই। তাহলে ইনফিউরিয়র এমআই পেশেন্টের ক্ষেত্রে নাইট্রেট দেওয়ার আগে কিন্তু খুবই সাবধান থাকতে হবে। পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন আছে কিনা অবশ্যই এক্সক্লুড করতে হবে। A 72-year-old woman is admitted with ST elevated MI. He develops sudden pulmonary edema and hypertension on day 3. A new pancytic murmur is here at the apex. Most likely diagnosis: অ্যাকিউট এমআর acute mitral regurgitation. Yes. A 56-year-old man presents with 2 hours of crushing chest pain with nausea and sweating. ECG shows ST elevation in lead 2, 3 and AVF and reciprocal ST depression in 1 AVL. Which coronary is most likely occluded? আসছে RCA. Coronary artery, excellent. তাহলে এমআই পেশেন্টের যদি লিড 2-3 এবিপি এস্টিলেশন থাকে, মানে ইনফিউরিয়র এমআই থাকে, মোস্ট লাইকলি ইনভলভড আর্টারি হচ্ছে রাইট করোনারি আর্টারি। A 60-year-old man with diabetes and hypertension presents with epigastric pain and vomiting. ECG shows ST depression in and tall are NT1 to P3. আগের কোশ্চেনটা একটু দিবেন, আমি একটা জিনিস জিজ্ঞেস করতাম ওখানে। ভাইয়া এখানে তো এসটি এলিভেশন 2-3 এভিএফ এ বলছে, আর হচ্ছে এসটি ডিপ্রেশন বলছে 1 এবং এভিএল এ। তাহলে লেফট সার্কামফ্লেক্স আর্টারি না? আচ্ছা, লেফট সার্কামফ্লেক্স হলে 1 এ হলো ST এলিভেশন থাকবে, নট ডিপ্রেশন। ও আচ্ছা, ঠিক আছে। ST ডিপ্রেশন হচ্ছে রেসিপ্রোকাল সেন্স বলে এটাকে। লিডগুলোতে ST এলিভেশন থাকলে এর যে ক্লকওয়াইজ এই কাউন্টার লিড থাকে, এগুলোতে ST ডিপ্রেশন থাকতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, লেফট সার্কামফ্লেক্স হলে সেখানে 1 এভি হলো ST এলিভেশন থাকবে সবগুলোতে। আচ্ছা, ওকে, এরপরে পেশেন্টের ডায়াবেটিস হাইপারটেনশন আছে আগে থেকে, এখন প্রেজেন্ট করছে এপিগাস্ট্রিক পেইন এন্ড ভমিটিং নিয়ে। ইসিজিতে চেঞ্জ আছে ST ডিপ্রেশন এন্ড টল আর ইন V1 to V3. Which ECG lead would best confirm the diagnosis? এটা স্ক্রিন দেখা যাচ্ছে? কিভাবে দেখা যাচ্ছে? ওকে, তাহলে এই পেশেন্টটার ক্ষেত্রে কোন ধরনের এমআই ডেভেলপ করছে? পোস্টার এমআই। পোস্টেরিয়র এমআই ডেভেলপ করলে আমরা হচ্ছে নর্মাল যে ইসিজি, এখানে টিপিক্যাল যে এসটি এলিভেশন থাকে, টি ইনভার্সন থেকে এগুলো পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা মিরর ইমেজ পাই, মানে এখানে এসটি ডিপ্রেশন থাকে এবং টল আর ওয়েভ পাই। সরি, কিউ ওয়েভ যেটা থাকে নর্মালি, এই কিউটা উল্টা করলে আর ওয়েভের মতো দেখা যায়। তাহলে এই ধরনের যদি V1 to V3 লেডে আমরা দেখি এসটি ডিপ্রেশন আছে, টল আর ওয়েভ আছে, তাহলে এটা ইন্ডিকেট করে যে পোস্টেরিয়র এমআই হয়েছে। সেক্ষেত্রে আমাদের পোস্টের সাইডে লিড বসায় দেখতে হবে যে পেশেন্টের সেখানে স্টিলেশন পায় কিনা। তাহলে পোস্টের সাইডে আমাদের লিড হচ্ছে V7 থেকে V9, তাহলে এটা দিলে আমরা সেখানে স্টিলেশন পাবো। আর V4 আর এটা আমরা কোথায় দিই, কোনটার জন্য ইম্পর্টেন্ট? একটু আগে আমাদের রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন পড়ছিলাম, ওইটার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট আছে V4 আর। A 58-year-old man with inferior ST elevated MI becomes hypotensive after GTN infusion. ECG shows ST elevation in V4R. Most likely diagnosis: ইনফেকশন। right ventricular infarction. So পরের কোশ্চেনটা এটাই হয়ে গেছে। ওকে, তাহলে ইনফিউরিয়র এমআই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, সরি দুইটা না, অনেকগুলো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে এখান থেকে কমপ্লিট হার্ট ব্লক বা যে কোনো এভি ব্লক ডেভেলপ করতে পারে, এই পেশেন্টগুলোর সাথে কম্বিনেশন রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে এখানে জিটিএন ইনফিউশন দেওয়া যাবে না।
আর এই ক্ষেত্রে আমাদের রাইট ভেন্ট্রিকুলার ইনফারশন দেখার জন্য রাইট সাইডে ইসিজি করতে হবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট লিড হচ্ছে V4R. A 70-year-old woman presents 4 days after an angioedema with sudden breathlessness and hypotension. On examination, new loud penicillin murmur at left distal edge pulmonary edema. Most likely diagnosis. এটা হয়ে গেছে না? পিএইচডি পিএইচডি ভাইয়া। রাপচার। অ্যানসিস্টোলিক না মারমার তো। মানে পেশেন্টের সাডেন ব্রেথলেসনেস আছে আর হাইপারটেনশন আছে। এটা হচ্ছে anterior MI. অ্যাকিউট এমআর। তাহলে পালমোনারি ইডিমা থাকলে এটা হচ্ছে মোস্ট লাইকলি এমআর হওয়ার পসিবিলিটি বেশি। অ্যাকিউট মাইট্রাল রিগার্জিটেশন। এই এমআর সংখ্যা লেখা তো খুঁজে পাই না এই জন্য। আচ্ছা, a 66-year-old man develops sudden pulmonary edema 3 days after inferior MI. Findings including hypertension, new penicillin murmur at apex leading to axilla, and pink frothy sputum. What is the most likely diagnosis? ক্যাপিলারি মাসল রাপচার। এটাও এমআর। এটা হচ্ছে আগের VS প্রশ্নটা আসলে একটু কনফিউশন আছে মারমারের সাইডটা নিয়ে। কি ভাইয়া ওইটা একটু কেমন লাগতেছে ভাইয়া আগের প্রশ্নটা? এটাতে ওটা একটু ঝামেলা আছে। এটা কোশ্চেন সিনারিও বানানোর সময় একটু সমস্যা হয়েছে। A 64-year-old man presents 6 weeks after entry MI with persistent distillation on ECG and external dyspnea. Echo shows a dyskinetic bulging of left ventricular apex. Most likely diagnosis. কনস্ট্রিক্টিভ পেরিফেরাল এই একটু আগে না এটা তো আপনারা বলতেছিলেন অন্য একটা প্রশ্নে। হ্যাঁ, ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম বলছে। হ্যাঁ, এবার আবার অ্যান্সার চেঞ্জ হয়ে গেল। না, তাহলে এটা হচ্ছে ও ventricular aneurysm। ও aneurysm হ্যাঁ হবে। অ্যানিউরিজম হবে হ্যাঁ, তাহলে ওয়াইড স্পিড স্টিলেশন থাকলে সেটা হচ্ছে পেরিকার্ডাইটিস বা সেখান থেকে কার্ডিয়াক টেম্পোরাল পেরিকার্ডিলেশন হতে পারে। আর এমআর পরে পারসিস্টেন্ট স্টিলেশন হয়েছে, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম। A 72-year-old woman collapses suddenly 5 days after myocardial infarction. She is hypotensive with raised JVP and muffled heart sound. Most likely cause. এটা হচ্ছে ইয়ে লাগছে মানে কার্ডিয়াক টেম্পোরাল আর কি। ক্যাপিলারি মাসল রাপচার না? রাপচার না? Excellent. ক্যাপিলারি মাসল এটা রাপচার ভাইয়া। কার্ডিয়াক টেম্পোরাল ডায়াগনোসিস। জি কার্ডিয়াক কার্ডিয়াক টেম্পোরাল টেম্পোরাল ডেভেলপ করতে পারে ভেন্ট্রিকুলার সেপ্টা সরি ক্যাপিলারি মাসল ভেন্ট্রিকুলার ফ্রিওয়াল রাপচার থেকে। হ্যাঁ, কোনটা? লেফট ভেন্ট্রিকুলার ফিউয়াল রাপচার হবে এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন ই আছে পেশেন্টের হাইপোটেনসিভ রেইজ জেভিপি মাফলড হার্ট সাউন্ড। এটার কম্বিনেশনটাকে আমি কি বলি? কার্ডিয়াক টেম্পোনেট। কার্ডিয়াক টেম্পোনেন্ট কার্ডিয়াক টেম্পোনেট এমআই পরেও হইতে পারে যদি লেফট ভেন্ট্রিকুলার থ্রি ওয়াল রাপচার হয়। সেখান থেকে ওয়াল রাপচারে কি হবে? পানি ফ্লুইড চলে আসবে পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে, সেখান থেকে ইফিউশন এবং পেরিকার্ডিয়াল কার্ডিয়াক টেম্পোনেট ডেভেলপ করতে পারে। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার হলে তো ভিএসডি লাইক প্রেজেন্টেশন পাবো। আর ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম হলে পারসিস্টেন্ট স্টিলেশন থাকবে, লেফট ভেন্ট্রিকুলার অ্যাপেক্স ডিসকাইনেটিক থাকবে। ক্যাপিলারি মাসল রাপচার হলে আমরা এমআর লাইক প্রেজেন্টেশন। এমআর লাইক তাহলে কোনো পেশেন্টে যদি এমআর পরে কার্ডিয়াক টেম্পোনেট লাইক প্রেজেন্টেশন থাকে তাহলে এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ওয়াল রাপচার। রাপচার এতগুলো প্রশ্ন। ল্যাটারাল। ল্যাটারাল And- এটা। আচ্ছা, এইটাই যে আপনার যে প্রশ্নটা যেটা আগে কনফারেন্স ছিল, তাহলে 1 এভিএলে এসটি এলিভেশন থাকলে সেটা হচ্ছে ল্যাটারাল এমআই। Lateral কোন MI। আর্টিন বলুন হইছে সার্কামফ্লেক্স লেফট সার্কামফ্লেক্স। আর 1 এভিএলে যদি এসটি ডিপ্রেশন থাকে, ইউজুয়ালি ইনফিরিয়র এমআই ক্ষেত্রে 1 এভিএলে এসটি ডিপ্রেশন থাকতে পারে রেসিপ্রোকাল চেঞ্জ হিসেবে। A 64-year-old man with diabetes and smoking history presents with calf pain after walking 100 meters. The pain is relieved by taking rest within 5 minutes. On examination, there is reduced dorsalis pedis pulse. Ankle brachial pressure index 0.6. Most likely diagnosis. পেরিফেরাল আর্টারি ডিজিজ Excellent. Peripheral. ল্যাটারাল ডিজিজ। আচ্ছা, লাম্বার ক্যানাল স্টোনোসিস না কেন?
ওই যে পিএলআইডির মতো না, মানে এরকম ফিচার, ব্যাক পেইন থাকার কথা তখন। ব্যাক মানে পেইন তখন থাকার কথা। পেইন আবার হচ্ছে লোয়ার এবিপিআই লিম্বের রেশিওটাও রেডিয়েট হচ্ছে করবে। লেস দেন 1। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে একটা পিএলআইডি পেইন তো মানে শুয়ে থাকলে কমে না, আর হাঁটা চলা করলে তো ব্যথা বাড়ে এখানে। এই সিনারিও থেকে কি আলাদা করা যাবে? এখানে মানে এবিপিআই রেশিওটা লেস দেন 1 আছে এখানে, আরেকটা আছে ব্যাক পেইন, এই দুইটা এবিপিআই রেশিও 1 ওটা দিয়ে তো। সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা আপনারা মিস করতেছেন। Pulse, ডরসালিস পেডিস পালস কেমন? আচ্ছা, কি ভাই, ওটা তো রিডিউসড, রিডিউস। এটা Reduced। থাকবে না পিএলডি তে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে অ্যাঙ্কেল ব্রেকিয়াল প্রেশার ইন্ডেক্স। লাম্বাকাল স্টোনোসিসে আদা যেগুলো থাকতে পারে, লো ব্যাক পেইন থাকতে পারে, তারপর তার সিমটমস টোন থাকতে পারে, বাট বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে পালস এবং ব্রেকিয়াল প্রেশার ইন্ডেক্স। A 72-year-old woman presents with severe foot pain at rest hours at night. She sleeps with her leg hanging over the bed. Examination shows cold, pale foot, non-healing ulcer on toe, and ankle brachial index 0.3. What is the diagnosis? acute lumpectomy। Thank you. পেশেন্টের হিস্ট্রি দেখেন, এখানে পেশেন্টের নন হিলিং আলসার রয়েছে। তারপরে হিস্ট্রিটাও হচ্ছে যে এরকম অ্যাকিউটি কোনো কথা বলা নাই এখানে। ক্রিটিক্যাল লিম্বের তাহলে কি ক্রিটিক্যাল নাকি ভাস্কুলাইটিস? ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া। ক্রিটিক্যাল এখানে লিম্ব ইসকেমিয়া হবে এটা। ভাস্কুলাইটিসে কিন্তু কোনো সিনারিও নাই। পেশেন্টের না। ফিভার, ওয়েট লস, জয়েন্ট পেইন, স্কিন র্যাশ, পালপুলা এই ধরনের কোনো কথা নাই। তারপরে রেনল্ডসও না, এখানে কোল্ড এক্সপোজার বা হচ্ছে ওই ধরনের কোনো সিনারিও নাই। পেরিফেরাল নিউরোপ্যাথি নাই, এখানে আলসারেশন আছে, সাথে হচ্ছে যে কোল্ড পেইল ফুট আছে। তাহলে এখানে কনফিউশন যেটা হতে হবে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া আর হচ্ছে ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া। যদি কোনো পেশেন্টের এরকম হিস্ট্রি থাকে, সাথে আলসারেশন থাকে, মোস্ট লাইকলি হচ্ছে সেটা ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া। অ্যাকিউট লিম্ব ইসকেমিয়ার সিনারিও পরে আসবে। এই যে পরের সিনারিটা দেখেন, এ 68-year-old man presents with sudden onset of severe leg pain for 3 hours. On examination, pale cold limb, absent pulse, reduced sensation. তাহলে এরকম অ্যাকিউট লিম্ব ইসকেমিয়ার ক্ষেত্রে কি আলসার হওয়ার সময় পাবে? না ভাইয়া। এটা অনেকটা যে ইসের মতো, আমরা যে এমআর করলাম না, অ্যাকিউট এমআর, ক্রনিক এমআর, এটা অনেকটা এরকম। তাহলে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া হলে সেক্ষেত্রে দেখো আলসার টাইম পাবে না। তাহলে এরকম অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া হলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইমিডিয়েট ট্রিটমেন্ট কি হবে? আইভি হেপারিন। হ্যাপারিন। আরেকটা প্রশ্ন যে কমনলি থাকে, এরকম একটা সিনারিও দিয়ে তারপর বলবে যে কনসালটেশন উইথ ভাস্কুলার সার্জন। ভাস্কুলার সার্জন। তাহলে দুইটা অপশন মনে রাখতে হবে, ভাস্কুলার সার্জন consultation and immediate anticoagulation. A 32-year-old man presents with painful fingers and toes. He smokes 20 cigarettes per day. He has Barger recurrent disease. ulcers. বার্জার। just disease. তাহলে ইয়ং মেল পেশেন্ট, সাথে সিগনিফিকেন্ট স্মোকিং হিস্ট্রি আছে, মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে বার্জার ডিজিজ। Which factor is most strongly associated with বার্জার ডিজিজ? সিগারেট। সিগারেট স্মোকিং। Smoking. এরপরে হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই। ডিউরেশন অফ ডায়াস্টল। ডিউরেশন অফ ডায়াস্টল, এক্সেলেন্ট। তাহলে এখানে শুধু আচ্ছা, এখানে শুধু একটাই ট্রু অ্যান্সার আছে, বাকি চারটে ফলস। হ্যাঁ, কি ভাইয়া? ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং অক্সিজেন ডিমান্ড, করোনারি পালপিটেশন, প্রেশার, ট্রু অর ফলস? ট্রু। True. আচ্ছা, অক্সিজেন ডিমান্ড ডিপেন্ড করে হার্টের মানে ওয়ার্কলোডের উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হার্ট রেট, ব্লাড তাহলে প্রেশার, মাইকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। এক্সেলেন্ট, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি ট্রু হবে। ট্রু হবে। হার্ট রেট, এটাও তো ট্রু হবে ভাইয়া। হার্ট রেট ট্রু। তাহলে হার্ট যত বেশি কাজ করবে তার ডিমান্ড তত বেশি। জি তাহলে ভাইয়া। হার্ট রেট যদি বেশি হয়, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিল যদি বেশি হয়, কোনো ভালভুলার হার্ট ডিজিজ যদি থাকে, যদি ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, যদি ব্লাড প্রেশার বেশি হয়, তাহলে এগুলোর ক্ষেত্রে পেশেন্টের হার্টকে বেশি বেশি কাজ করা লাগবে, ওয়ার্কলোড বেশি হবে, তখন অক্সিজেন ডিমান্ড বাড়বে। ওকে, তাহলে আমাদের 4 নম্বর গেল, আরেকটা বাদ আছে। কার্ডিওলজি ফার্স্টটাতে আসলে তেমন স্পেসিফিক কোনো ডিজিজ নাই, এটা তো ওভারঅল একটা মানে ডেসক্রিপশন দেওয়া আছে।
A 68-year-old man presents with palpitations. His pulse is irregular in time and volume. ECG shows no P waves. What is the most likely diagnosis? Atrial fibrillation. এটা একটু বেশি সহজ প্রশ্ন হয়ে গেছে। A 55-year-old man with a collapsing pulse and wide pulse pressure on auscultation and early diastolic murmur. এয়ার Aortic regurgitation. Aortic regurgitation. এটা Aortic regurgitation আর কি মারমার পাওয়া যেতে পারে? অস্টেনফ্লাই Early মারমারে diastolic, mid diastolic আর হচ্ছে systolic flow. Systolic. তাহলে একটা পাওয়া যেতে পারে এয়ারের কারণে আর্লি ডায়াস্টোলিক মারমার, একটা হচ্ছে ফাংশনাল এমআর এর কারণে পাওয়া যেতে পারে, MS এর কারণে। একটা হচ্ছে অস্টিনফ্লিন, আর একটা হচ্ছে ফ্লো মারমার পাওয়া যেতে পারে। 72-year-old man presents with dizziness, pulse is slow and bouncing. ECG shows atrioventricular dissection. What is the most likely cause? Complete heart block. Complete heart block. Complete heart block. কমপ্লিট হার্ট ব্লকের ক্ষেত্রে আমরা যদি প্রিকর্ডিয়াম অসকাল্টেশন করি তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড কেমন পাওয়া যাবে? Variable. ফার্স্ট হার্ট সাউন্ড। আর জেভিপি তে কি পাবো? Canon. Canon A wave. ইরেগুলার ক্যানন এ ওয়েভ। Irregular canon A wave. A 60-year-old man has exertional dyspnea. atrial fibrillation দেওয়া আছে কারেকশনে, আমি কমপ্লিট বুক দিয়েছিলাম। His pulse is slow rising and of low volume. What is the most likely Aortic diagnosis? stenosis. Aortic stenosis. Aortic stenosis. A 25-year-old athlete presents with HOCM. Echo shows asymmetrical septal hypertrophy, HOCM. Investigation কি করব? Echocardiogram. কার্ডিওগ্রাফি করব। আচ্ছা, HOCM পেশেন্টের জন্য ট্রিটমেন্ট পারপজে সবথেকে ইম্পর্টেন্ট কোনটা? কি দেওয়া যাবে না আর কি মানে ট্রিটমেন্ট কি দিয়ে করব? দেওয়া যাবে না, ইম্পর্টেন্ট অবশ্যই। Amiodarone, beta blocker, calcium channel blocker, মানে রেট রিদমটা ফিক্সড করতে হবে। আচ্ছা, করব। এই রেটটা অবশ্যই ফিক্স করতে। মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? মানে সে ওই যে এক্সারসাইজ বা এগুলো করতে পারবে না আর কি। করবে না। ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট? আচ্ছা, এই সময় পেশেন্ট মারা যায় কিভাবে? অ্যারিথমিয়ার জন্য না, মানে রাইট লেফট ভেন্ট্রিকলটা হাইপারট্রফি হয়ে যায়, যার জন্য হচ্ছে কি অক্সিজেন ডিমান্ডটা আর কি তখন ফিল আপ করতে পারে না। ঠিক আছে, মানে মারা যায় কেন? এটা তো সাডেন কার্ডিয়াক ডেথ হয়। অ্যারিথমিয়ার জন্য ভাইয়া, অ্যারিথমিয়ার জন্য মারা যায় না। অ্যারিথমিয়া। তাহলে এই পেশেন্টের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া থেকে যাতে সাডেন কার্ডিয়াক ডেথ না হয় সেটা এনশিওর করা। এটার জন্য আমরা কি করব ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া প্রিভেন্ট করার জন্য? এমনিতে হলে বিটা ব্লকার দেই তো আর কি। বিটা ব্লকার দিব, আর কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামিওডারন দিচ্ছি ভাই, অ্যামিওডারন দিচ্ছি তো অ্যারিথমিয়ার জন্য এখানে। আরো ইম্পর্টেন্ট কিছু আছে? আচ্ছা, এগুলো তো দিলাম, অ্যামিওডারন দিলাম, বিটা ব্লকার দিলাম, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি। আইসিডি নাকি ইমপ্ল্যান্ট করাইছি? আইসিডি এটা শুনতে যাচ্ছে নাকি? আইসিডি, হ্যাঁ। ইন্টারনাল কার্ডিয়াক ডিফিব্রিলেটর, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট সাডেন কার্ডিয়াক ডেথ। আইসিডিটা মনে রাখতে হবে কার্ডিওমায়োপ্যাথি ক্ষেত্রে। আরেকটা কোন ডিজিজের ক্ষেত্রে বলছিলাম? ভিটিপিএফ, আর একটা হচ্ছে লং কিউ সিনড্রোম এবং কার্ডিওমায়োপ্যাথি, এই দুটো ক্ষেত্রে প্রাইমারি প্রিভেনশন। এই ক্ষেত্রে আইসিডিটা মনে রাখতে হবে অবশ্যই। A patient with severe heart failure has alternating strong and weak pulse beats. Alternance. Water hammer pulse কোথায় পাওয়া যায়? এআরএফ, Aortic regurgitation-এ। Aortic regurgitation যে collapsing pulse পাওয়া যায় এটাকে আমরা ওয়াটার হ্যামার পালস বলি। ওয়াটার হ্যামার জিনিসটা কি জানেন? পানির মধ্যে বাড়ি দেওয়া। এটা একটা ধরনের খেলনা আর কি। এটা চার্জ দেন, ভিতরে পানি থাকে, সরালে একবার পানি দিকে যায়, একবার ওই দিকে যায়। ইন্টারেস্টিং জিনিসটা দেখে নিন, খেলনাটা ছবি দেখলে পালসের ক্যারেক্টারটা বুঝতে সুবিধা হবে। A 16-year-old boy has hypertension in upper limbs and weak femoral pulse. What physical radiofemoral delay. Excellent. Coarctation of aorta. coarctation of aorta. Coarctation of aorta. A patient with raised JVP with prominent CV wave, there is a peristaltic murmur at left thoracic. Tricuspid regurgitation. কাদের ক্ষেত্রে বেশি হয়? রিসপেক্ট্রাম। রিউমাটিক হার্ট ডিজিজ যাদের থাকে ভাই, রিউমাটিক হার্ট ডিজিজ, আইভিটা গ্যাভিউসা।
আর একটা কনজেন্টাল অ্যানোমালি ছিল, টার্নার এবিস্টেন অ্যানোমালি। এবিস্টেন অ্যানোমালি। ডিস্টেন্ট অ্যানোমালি, হ্যাঁ। টার্নারের ক্ষেত্রে কমন হচ্ছে বাইকাস্পিড অ্যাওরটিক ভালভ, এটা হচ্ছে ভেরি অ্যানিরিজম, তো কয়েকটা সময় ট্রাইকাসপিডিয়াশনের আমরা কজের মধ্যে একটা পড়লাম হচ্ছে রিউমেটিক, পড়লাম হচ্ছে আইভিডি অবজারভার থেকে এন্ডোকার্ডাইটিস হয়ে, আর একটা হচ্ছে এবিস্টেন অ্যানোমালি। A man presents with ascites and peripheral edema, JVP shows rapid deep wide descent. Pericardial knock is rare. কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস। কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস। Pericarditis। তাহলে ডিপ বা র্যাপিড ওয়াইড ডিসেন্ট বা স্টিপ ওয়াইড ডিসেন্ট এটা পাবো হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসে। আর কার্ডিয়াক কম্পোনেন্টে কি থাকবে? অ্যাবসেন্টয়েডিস। কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসে ক্ষেত্রে থাকবে পেরিকার্ডিয়াল নক বা লাউড থার্ড হার্ট সাউন্ড থাকতে পারে। আর কার্ডিয়াক কম্পোনেন্টের ক্ষেত্রে সফট থার্ড হার্ট সাউন্ড। মাফেলড। কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসের ক্ষেত্রে হার্ট সাইজ কেমন থাকবে? ছোট Small থাকবে। হবে, নরমাল সাইজ। নরমাল সাইজ থাকবে অথবা স্মল সাইজ থাকতে পারে। আর হচ্ছে কার্ডিয়াক কম্পোনেন্টের ক্ষেত্রে কার্ডিয়াক সিলোটিপ বাড়বে কিন্তু cardiac shadow বাড়বে, cardiomegaly. Okay. A patient with malignancy presents with hypertension and raised JVP, এটা তো পড়ে ফেলছি অলরেডি আমরা। কি ডায়াগনোসিস? কার্ডিয়াক টেম্পোনেন্ট। টেম্পোনেন্ট। পেরিকার্ডিয়াল ডিফিউশন এখানে। হ্যাঁ, কার্ডিয়াক টেম্পারেচার। কার্ডিয়াক টেম্পোনেন্ট। এখানে হচ্ছে পেরিকার্ডিয়াল ডিফিউশনের ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্টের তো হাইপারটেনশন থাকার কথা না। মানে ব্যাক স্ট্রাইডটা আছে তাই। স্টার্ট তো আছে দেওয়া। A 60-year-old smoker with COPD has dyspnea. ECG shows tall peaked P waves in lead 2. What does this mean? হ্যাঁ, এটা লেফট Tall রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। রাইট এট্রিয়াল। Right atrial enlargement. এটাকে কি বলা হয়? P পালমোনারি। পালমোনারি, হ্যাঁ। পালমোনারি। টল পিক P থাকবে। মোস্ট কমন কজ হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ এবং এটা ইন্ডিকেট করে রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। A patient with mitral stenosis has ECG showing broad notched P wave. এটা লেফট অ্যাট্রিয়াল লেফট এট্রিয়াল। এটাকে কি বলা হয়? P wave কে? মাইট্রালি। A 24-year-old presents with recurrent palpitations. ECG shows short PR interval and delta wave. WPW syndrome. কোন কোন রিয়াক্ট কন্ট্রাইন্ডিকেটেড? ব্লকার গুলা, ব্লকার গুলা কি আছে? ডিগক্সিন, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তাহলে সবচেয়ে খারাপ হচ্ছে ডিগক্সিন এবং হচ্ছে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিশেষ করে ভেরাপামিন। আর এর বাইরে হচ্ছে অ্যাডিনোসিনটা, এটাও কিছু কন্ডিশন দেওয়া যাবে না। আর প্রোফাইলেটিক ট্রিটমেন্ট আমরা কি দিব, কোনটা ইউজ করব? প্রোপাফেনন, প্রোকেনামাইড বা ফ্লেকেনাইড। আর ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি? ক্যাথেটার অ্যাবলেশন। A 70-year-old man presents with syncope. ECG shows regular broad QRS complex with no preceding P wave and heart rate is 160 beats per minute. VT, QRS white. White QRS complex, tachycardia আছে। কি ডায়াগনোসিস হবে এটা? ভিটি ভাইয়া। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে প্যাথোগনমিক ফিচার কি কি পাইতে পারি আমরা? ফিউশন বিট, ক্যাপশন বিট, ডিসোসিয়েশন। ক্যাপসার বিট, তারপর হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন, আর ফিউশন বিট। আর আদার ফিচার্স কি কি আছে বিটি সাজেস্টিভ? লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। শুধু লেফট অ্যাক্সিস ডেভিয়েশন? 30 or more. হোয়াইট কিউআরএস কমপ্লেক্স। হ্যাঁ, হোয়াইট হোয়াইট কিউআরএস কমপ্লেক্স। তারপর ভাইয়া নো রেসপন্স টু অ্যাডিনোসিন or pulse of a member. ইয়ার যদি এমআই হিস্ট্রি বা ইসকেমিক হার্ট ডিজিজ বা কোনো হার্ট ডিজিজ থাকে। আচ্ছা, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন ছিল নাকি অ্যাক্সিলারেশনের সাথে কি আছে ওইটা? এলভিভি। মানে অ্যাক্সিস ডেভিয়েশনটা আছে কিন্তু অ্যাক্সিস ডেভিয়েশন আগে শব্দটা কি?
এক্সট্রিম 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 মনে হয়েছিল। এক্সট্রিম অ্যাক্সিলারেশন যদি থাকে। A patient treated for depression presents with syncope. ECG shows QT prolongation. dorsally pointed. Dorsalis. The point is, okay. কোন কোন অ্যান্টিবায়োটিক করতে পারে? ম্যাক্রোলাইটস অ্যান্টিবায়োটিক গুলা ম্যাকলাইটস গুলো করে মেইনলি। ম্যাকলাইটস গুলো প্রোপিওনিয়ন সম্মত ছিল। আচ্ছা, মেইনলি ম্যাকলাইটস। তারপরে হচ্ছে কোন কোন ইলোক্যাটি ইমব্যালেন্স হয় QT prolongation? কেএমসি Hypo, পটাশিয়াম hypokalemia, hypomagnesemia, potassium, magnesium, calcium. calcium. Okay, potassium, calcium, magnesium. A man with previous chest pain now has deep Q waves in V2 to V3. What does this indicate? Previous MI. Previous myocardial infarction. A patient presents with chest pain, it shows persistent elevation 6 weeks after myocardial infarction. Aneurysm. Ventricular aneurysm. Ventricular aneurysm এর রিস্ক কি? এখান থেকে কি কমপ্লিকেশনস হতে পারে? Rupture, berry aneurysm Rupture. থাকতে পারে না? আচ্ছা, হতে পারে। আবার হচ্ছে মানে স্ট্রোকের রিস্কও থাকতে পারে। এক্সিলেন্ট। তাহলে যেখানে অ্যানিউরিজম হয় সেখানে কন্ট্রাকশন কম হবে, প্রপারলি কন্ট্রাকশন করতে পারবে না, স্ট্যাসিস হবে, এখান থেকে থ্রোম্বাস, দেন এম্বোলাস, দেন সেখান থেকে স্ট্রোক হতে পারে। ওকে, এ ডায়ালাইসিস পেশেন্ট ইজ কনফিউজড, ইসিজি শোস টল টেন্টেড টি ওয়েভ, মোস্ট লাইকলি Hyperkalemia. হাইপারক্যালেমিয়া। এই পেশেন্টের ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি হবে? ক্যালসিয়াম Sodium, না, resonium. ক্যালসিয়াম গ্লুকোনেট। এই টাইপের প্রশ্ন এবার পরীক্ষা আসছে না? জি ভাই আসছিল। এবং অনেকে ডায়ালাইসিস হবে নাকি ক্যালসিয়াম গ্লুকেট হবে এটা নিয়ে খুবই কনফিউশন আছে না? হাইপারক্যালেমিয়া পেশেন্টের ক্ষেত্রে যদি দেখেন যে সিভিয়ার হাইপারক্যালেমিয়া আছে, ইসি চেঞ্জ আছে, পটাশিয়াম 6.5 এর বেশি, তাহলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হবে আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট। আর যদি পরীক্ষায় প্রশ্ন এরকম কখনো দেয় যে পেশেন্টের পটাশিয়াম কমানোর জন্য কি করা যাইতে পারে, তাহলে সেক্ষেত্রে অপশন Insulin. ইনসুলিন দিতে হবে তখন, আইভি ইনসুলিন। আচ্ছা ভাই, যদি সিকেডির পেশেন্ট সাথে হচ্ছে হাইপারক্যালেমিয়া থাকে তখন কি আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট দিব নাকি ডায়ালাইসিসের জন্য বলবো? ইমিডিয়েট ট্রিটমেন্ট হচ্ছে আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট। কারণ এই পেশেন্টের হাইপারক্যালেমিয়া আছে, যে কোনো সময় এজমে ডেভেলপ করে পেশেন্ট ডেথ হতে পারে। তার জন্য ডায়ালাইসিস বেশি ইম্পর্টেন্ট না আগে মেমব্রেন স্টেবিলাইজেশন বেশি ইম্পর্টেন্ট? মেমব্রেন স্টেবিলাইজেশন। অবশ্যই মেমব্রেন স্টেবিলাইজেশন, এরপর ডায়ালাইসিসটা ডেফিনেট ট্রিটমেন্ট হতে পারে। বাট যার কার্ডিয়াক অ্যারিথমিয়া যে কোনো সময় রিস্ক আছে তার ক্ষেত্রে আগে তো আমাদের ইমিডিয়েট ম্যানেজমেন্ট নিতে হবে। ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে কয় মিনিট লাগে? 10 মিনিট লাগবে, এরপর আপনি ডায়ালাইসিস দিতে পারবেন। কিন্তু পেশেন্ট যদি ডায়ালাইসিস দিয়ে যদি পেশেন্ট এখানে মরে যায় তাহলে তো ডায়ালাইসিস দিয়ে লাভ হলো না। হাইপারক্যালেমিয়া পেশেন্টে যদি পটাশিয়াম বেশি থাকে অথবা রেজিস্ট্যান্স থাকে, ইমিডিয়েট অপশন চাইলে যে কজই হোক আমাদের অ্যান্সার হবে আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট। আর যদি সারাদা কোশ্চেন অপশন চেঞ্জ করতে চাই, পটাশিয়াম কমানোর জন্য কি করব বা পটাশিয়াম বডি থেকে বের করার জন্য কি করব, তখন অ্যান্সার চেঞ্জ হবে। হুইচ অফ দ্য ফলোইং ইসিজি ফাইন্ডিং ইজ সাজেস্টিভ অফ হাইপোক্যালেমিয়া? U-wave. U wave. A homeless man presents in winter with confusion. যে ওয়েভ J wave. Osborne বা J-wave. J wave বা Osborne wave. Osborne wave. A patient presents with chest RCA. pain. RCA. Tall are in V1 to V2 with ST depression. Posterior MI. Posterior MI. Next step কি হবে? Posterior একটা ECG করবো। V7 থেকে V9 এই টাইপের কিন্তু একটা প্রশ্ন খুবই কমন। এরকম পোস্ট এমআই দিয়ে তারপর বলতে পারে নেক্সট স্টেপ কি করব, তাহলে পোস্ট ইসিজি করব। যদি ইনফ্রারেড এমআই সাথে বিপি কম থাকে, আরবি ইনফেকশনের ফিচার থাকে, তাহলে নেক্সট ইনভেস্টিগেশন হচ্ছে রাইট সাইডে ডিসিজি করব। এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, আজকে আমাদের লাস্ট প্রশ্ন। এ পেশেন্ট প্রেজেন্টস উইথ প্লুরাইটিক চেস্ট পেইন, ইসিজি শোজ ওয়াইড স্পিড স্যাডেল শেপ স্টিলেশন। Acute pericarditis. এক্ষেত্রে মোস্ট স্পেসিফিক ইসিজি ফাইন্ডিংস কোনটা? পিআর Peer ডিপ্রেশন। depression. Peer depression. আর এক্সামিনেশন করলে প্যাথোগনমিক সাইন কি পাবো? পেরিকার্ডিয়াল ফ্রিকশন ড্রপ। Friction wrap পাওয়া যাবে। ওকে, এক্সিলেন্ট। ওকে, তাহলে আমাদের প্রশ্ন শেষ। আজকে অনেক লম্বা ক্লাস ছিল। কোনো প্রশ্ন আছে এখনো? আমাদের কিন্তু মোটামুটি কার্ডিওলজি আজকে ওভারঅল সব পার্ট রিভাইজ হয়ে গেছে অলমোস্ট, মানে আগে প্রথম থেকে শেষ পর্যন্ত যা ছিল। আচ্ছা, একটা কোশ্চেন লাস্ট করি, এটা আমাদের কোশ্চেন দেওয়া হয়নি। ইলেকট্রিক্যাল ইনসুলেটর হিসেবে কাজ করে কে? অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে?
অ্যানুলাস ফাইব্রোসাস। অ্যানামাস ফাইব্রোসাস। তাহলে আমাদের মোটামুটি কার্ডিওলজি একটা ওভারঅল রিভাইজ দিয়ে হয়ে গেল। 3-4 তো আমরা আগে পড়ে ফেলছি, বাকি সবগুলা তো এখানে কভার হয়ে গেছে। শুধু অ্যারিথমিয়াটা বাদ পড়ছে, যেটা আমরা এর আগে পড়ে ফেলছি। কার কোনো প্রশ্ন আছে কার্ডিওলজি থেকে? ওকে, না থাকলে এটাতে ভাই আরো ভালো করা যায় কিভাবে? কার্ডিওলজি ভুলে যাই খালি। কার্ডিওলজি এটা খুব ঝামেলা হয় ভাইয়া একটা জিনিস একটু। কোনো জিনিস বুঝতে না পারা আর ভুলে যাওয়া দুটার ভিতরে সমস্যা হচ্ছে, কোনো জিনিস বুঝতে না পারা মানে সেটা কনসেপ্টের সমস্যা আছে, আর কোনো জিনিস ভুলে যাচ্ছে মানে পড়া কম হইতেছে। কারণ এটা ভালোভাবে পড়তে হবে। তাহলে মানে এমন যদি হয় যে কোনো একটা টপিক আপনি বুঝতেছেন না, তাহলে সেটা তো বুঝে পড়া যায়, এটাতে সমস্যা নাই। কিন্তু কোনো জিনিস দেখা যাচ্ছে আপনি বুঝেন বা প্রশ্ন বুঝতেছেন কিন্তু পড়া মনে থাকতেছে না, তার মানে হচ্ছে আপনাকে আরো বা বেশি রিভাইজ দিতে হবে। এখানে কোনো কিছু বুঝতে তো সমস্যা নেই, আমরা যেগুলো কোশ্চেন ডিসকাস করলাম বা যে ক্লাসগুলো করছি, কোনো টপিক না আছে ভাই যেটা বুঝতে পারেন বুঝেছি না, কিন্তু বুঝতে তো পারছেন। জি কি ভাইয়া? ঠিক আছে, তাহলে কিছু জিনিস আছে সেটা তো আপনাকে মুখস্থ করতে হবে বারবার পড়ে। যেমন ইসিজিতে বা হচ্ছে অস্কারডেশনে যে ফাইনিস পাওয়া যায়, এটা আপনি বুঝে পড়লেন এই ধরনের ফাইনিস পাওয়া যায়, কিন্তু এরপর তো আপনার একটা মানে একটা জিনিস মুখস্থ লাগবে যে কোন ডিজিজের ক্ষেত্রে কোন ফাইনিস পাওয়া যেতে পারে। তাহলে এটা বারবার রিভাইজ দিলে এটা ইনশাল্লাহ আশা করা যায় ঠিক হয়ে যাবে। আর আমরা এর মধ্যে রিভাইজ দিব অন্য চ্যাপ্টার পড়ার সময়, এই পড়াগুলো আবার মাথা জিজ্ঞেস করবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত থাকুক, অনেক লম্বা ক্লাস হয়ে গেছে অলরেডি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আচ্ছা